ওকে, প্রথমে দেখি আমরা ফ্রেজ। তিনটা বিষয় এখানে মনে রাখতে হবে, একটা হচ্ছে ফ্রেজ, আরেকটা হচ্ছে ক্লজ, আরেকটা হচ্ছে আহ আরেকটা হচ্ছে সেন্টেন্স। এই তিনটা তিনটা টপিক আমাদেরকে এখানে প্রথম এক জায়গায় আমরা করার চেষ্টা করব বা দেখার চেষ্টা করব। ঠিক আছে, দেখেন এই ফ্রেজ এবং ক্লজ থেকে পরীক্ষায় অনেক প্রশ্ন, এবং এটা প্রায় প্রশ্ন এখান থেকে প্রশ্ন হয়। ফ্রেজ, ক্লজ, এখান থেকে তিনটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে। তো আমরা যদি খেয়াল করি, একটা হচ্ছে ফ্রেজ, আরেকটা হচ্ছে ক্লজ, আরেকটা হচ্ছে সেন্টেন্স। দেখেন এই তিনটা পার্ট আমাদেরকে খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে ফ্রেজ, একটা ক্লজ, একটা হচ্ছে সেন্টেন্স। আমরা এর আগে পড়ছি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ পড়তে গিয়ে এখানে গ্রামারের যতগুলো আইটেম ছিল মোটামুটি সবগুলো পড়ে আসছে। এরপরে আইটেম গুলোতে ফ্রেজ, ক্লজ আছে, ভয়েস আছে, নেরেশন আছে, টেন্স আছে, আর সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আর এরপরে যেটা আছে, এই চারটা টপিক আমাদের মূলত গ্রামারের আর জায়গা আছে। আমরা পার্টস অফ স্পিচ করতে যে ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল, ভার্বের যতগুলো প্রকারভেদ আছে, যে ধরনের প্রশ্নগুলো আসে, এবং মাঝখানে আমরা ডিটারমিনারও পড়ে আসছি। তাহলে এই ক্লাসটার পরে এই পয়েন্ট গুলো বাকি থাকবে। আরেকটা জিনিস বাকি থাকবে, সেটা হচ্ছে নাম্বার এবং জেন্ডার। তো আমি সুবিধার জন্য বলে দিচ্ছি যে নাম্বার এবং জেন্ডার এই ফ্রেজ আর ক্লজের মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, এটা শেষ অংশে গিয়ে আমরা নাম্বার এবং জেন্ডার দেখবো। এগুলো একটু ধরাই দিলেই হবে, ওই বাকিগুলো শীটের মধ্যে পাওয়া যাবে। তো ওইখান থেকে আমরা দেখবো। তো এখন আমাদের এখানে আমরা প্রথম যদি যে জায়গাটাতে আসবো, যে ফ্রেজ শব্দটা কি, এগুলোর সাথে রিলেটেড আরো একটা জিনিস আছে, সেটাও যদি একটু বলি। এটার সাথে রিলেটেড আরেকটা বিষয় আছে, সেটাকে বলা হচ্ছে ইডিয়মস। আমরা যেটাকে বলি ফ্রেজ এন্ড ইডিয়মস। তো ফ্রেজ আর ইডিয়মস এই দুইটার মধ্যে পার্থক্য আছে। কি ধরনের পার্থক্য আছে? যে ফ্রেজ, ফ্রেজের সরাসরি যদি বাংলা বলি, তাহলে দেখেন এখানে আমরা লিখবো, পয়েন্ট আকারে লিখে গেলাম, এ গ্রুপ অফ ওয়ার্ডস। ফ্রেজের ক্ষেত্রে বলবো, কথা শুনতে পাচ্ছি? জি স্যার, পাচ্ছি। ফ্রেজের ক্ষেত্রে বলবো আমরা যে ফ্রেজ কি, এই গ্রুপ অফ ওয়ার্ডস। এই যে এখানে আমরা এক নম্বর পয়েন্ট করে লিখলাম যে ফ্রেজ হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস। ক্লজের ক্ষেত্রেও আমরা এটা খেয়াল রাখবো, ক্লজও কি, গ্রুপ অফ ওয়ার্ডস। পুরোটা লিখলাম না, গ্রুপ অফ ওয়ার্ডস। সেন্টেন্সও কি, সেন্টেন্স হচ্ছে একই জিনিস, গ্রুপ অফ ওয়ার্ডস। এই জায়গা থেকে মিল আর অমিল দুইটা জিনিসই দেখবো। ঠিক আছে, এখান থেকে মিল অমিল দুইটা জিনিসই আমরা দেখবো। একটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, আরেকটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, আরেকটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। অর্থাৎ ফ্রেজ, ক্লজ, সেন্টেন্স, তিনটাকে আমরা গ্রুপ অফ ওয়ার্ডস বলতেছি বা গ্রুপ অফ ওয়ার্ডস বলে থাকি। এখন এই গ্রুপ অফ ওয়ার্ডস এর মধ্যে এগুলোর মধ্যে পার্থক্য কিভাবে তৈরি হবে? তো পার্থক্যতে যাওয়ার আগে আমরা এখানে আগে দেখবো যে ফ্রেজ আর ইডিয়মস এই দুইটা জিনিসের মধ্যে সরাসরি পার্থক্য কি। ফ্রেজের ক্ষেত্রে আমরা বলবো এগুলা গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু কাজ করবে একটা পার্থক্য হিসেবে। গ্রুপ অফ ওয়ার্ডস কাজ করবে কিসের মতো? কথা বলেন। স্যার, পার্টস অফ স্পিচের মতো। সবাই কি কথা শুনতেছেন না? স্যার শুনতেছি স্যার, লিখতেছিলাম তো। আচ্ছা, গ্রুপ অফ ওয়ার্ডস কিসের মতো, ফ্রেজের ক্ষেত্রে কিসের মতো কাজ করবে? ফ্রেজের ক্ষেত্রে কাজ করবে পার্টস অফ স্পিচের মতো। কিসের মতো কাজ করবে? পার্টস অফ স্পিচের মতো। এখন পার্টস অফ স্পিচের মতো কাজ করলে তাহলে এই যে ফ্রেজ আর ইডিয়মস, এই ইডিয়মস এর সাথে এই পার্টস অফ স্পিচের পার্থক্যটা কোথায় হবে, বা ফ্রেজের সাথে ইডিয়মস এর পার্থক্যটা কোথায় হবে? এক কথায় যদি আমরা বলি যে ফ্রেজ আর ইডিয়মস, যেটাকে আমরা বলি ফ্রেজ বা ইডিয়মস,
ইডিয়মস যেগুলো আসবে, ইডিয়মস এর সরাসরি বাংলা বলতে পারেন বাগধারা। ঠিক আছে, যেমন ইংরেজিতে যদি আমরা লিখি যে ইডিয়মস কি, ইডিয়মস কখনোই ফ্রেজ সরাসরি অর্থ দিবে, খেয়াল রাখবেন, ফ্রেজ সরাসরি অর্থ দিবে, কিন্তু ইডিয়মস কোনো অবস্থাতেই সরাসরি অর্থ দিবে না। একটা শব্দ কিন্তু অর্থ বুঝাবে আরেকটা। পার্থক্যটা লিখি, ফ্রেজ সরাসরি অর্থ দেয় কিন্তু ইডিয়ম সরাসরি অর্থ দেয় না। ঠিক আছে, যেমন আপনি বললেন ওয়ান ফাইন মর্নিং, নিচে লেখা একটু একটু খেয়াল করেন, ওয়ান ফাইন মর্নিং, এটার অর্থ কি? একটা সুন্দর সকালের কথা বললেন, সরাসরি অর্থ দিচ্ছে। কিন্তু বললেন ফিশ আউট অফ ওয়াটার, ফিশ আউট অফ ওয়াটার, এটার বাংলা কি? বলেন, এটা বাংলা কি? অস্বস্তিকর পরিবেশ। অস্বস্তিকর অবস্থা। তাহলে ফিশ আউট অফ ওয়াটার, এইটা দেখেন, দেখে যা মনে হচ্ছে অর্থ দিচ্ছে, ভিন্ন অর্থ দিচ্ছে। কিন্তু যখন বললাম ওয়ান ফাইন মর্নিং, তখন এটা বাংলা হচ্ছে সুন্দর সকাল বা সুন্দর সকালে। ঠিক আছে, একটি সুন্দর সকাল। এই যে সরাসরি অর্থ আর সরাসরি অর্থ না দেওয়া, এটাই হচ্ছে ফ্রেজ এবং ইডিয়মস এর মধ্যে পার্থক্য। তো পরীক্ষায় ইডিয়মস এর অর্থ যদি আসে, সেটা যদি আপনি সরাসরি অর্থ করতে না পারেন, তাহলে মার্কস পাওয়া যাবে না। অর্থাৎ আহ, অর্থ বলতে ইডিয়ম যদি আসে, তাহলে ইডিয়মস এর অর্থ জানা থাকতে হবে, কোন শব্দের অর্থ কি বা কোনটা কোন অর্থে প্রকাশ করতেছে। এটা যদি আমি সরাসরি না জানি, তাহলে অর্থ প্রকাশ করা যাবে না। কিন্তু ফ্রেজের ক্ষেত্রে এরকম ধরনের কোনো কিছু হবে না। ফ্রেজের ক্ষেত্রে আপনি গ্রামাটিক্যালি ব্যাখ্যা করতে পারবেন, যে গ্রামার দিয়ে ব্যাখ্যা করতে পারবেন যে এটা এরকম, ওইটা ওইরকম, এটা এরকম। ঠিক আছে, যেমন একটা ইয়ে আছে, অন দা স্লাইড, অন দা স্লাইড, অন দা স্লাইড মানে কি? অন দা স্লাইড হচ্ছে গোপনে। ঠিক আছে, এ বললেন এবিসি, হি ডাজ নট নো দা এবিসি, এবিসি মানে হচ্ছে প্রাথমিক নলেজ, এবিসি মানে হচ্ছে প্রাথমিক নলেজ বা জেনারেল নলেজ। তাহলে এই যে প্রাথমিক নলেজ বা জেনারেল নলেজ হবে, সেটাকে বলতেছে এই জিনিসগুলোকে এক একটা এক এক ক্ষেত্রে ব্যাখ্যা দিচ্ছে। তাহলে গোপনে, অস্বস্তিকর অবস্থা, প্রাথমিক নলেজ, এরকম যে ইডিয়মস গুলো আসবে, এই ইডিয়মস গুলো সরাসরি আমাদের আপনাদের যে শীট দেওয়া আছে, কোচিং থেকে যে শীটটা দেওয়া আছে অ্যানালিটিক্যাল ক্লাসরুমে, সেই শীটের মধ্যে এরকম অনেক ইডিয়মস দেখবেন আছে। তো কিন্তু ফ্রেজ হচ্ছে একটা গ্রামাটিক্যাল আইটেম। ঠিক আছে, যে এটা আপনাকে টেকনিক দিয়ে মনে রাখার চেষ্টা করতে হবে। তাহলে ফ্রেজ আর ইডিয়মস এর পার্থক্য ক্লিয়ার? কারো কোনো জি প্রশ্ন স্যার। থাকলে পরে এখানে দেখেন, এখানে পড়া হবে ছোট ছোট করে, পয়েন্ট করে করে যাবে। পরে গিয়ে দেখবেন, শেষ মুহূর্তে গিয়ে দেখবেন অনেকটা অনেকটা জিনিস দাঁড়ায় গেছে, এখানে একটা পয়েন্ট দাঁড়াবে। আমি আজকে এই ইন্ট্রোডাকশন গুলোর মধ্যেই ঢুকবো খালি, একটু ভালো করে কথাগুলো খেয়াল করবেন। তাহলে ফ্রেজ এবং ইডিয়মস এর পার্থক্য কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ফ্রেজ হবে সরাসরি অর্থ দিবে, যেটা পাঁচশো পিসের মতো কাজ করবে। ইডিয়মস, ইডিয়মস কি করবে? ইডিয়মস গুলো সাধারণত আমাদের মুখস্থ করতে হয়, যেমন ব্যাঙের সর্দি, অন্ধের যষ্টি, ঠিক আছে, আমরা গাছের ঢেকি, আমরা কাঠের ঢেকি, এরকম যে আমরা যেগুলো বলি, এগুলো হচ্ছে ইডিয়মস। তো যাই হোক, তাহলে ফ্রেজের ক্ষেত্রে আমরা কি পাইলাম দেখেন, ফ্রেজকে কি বলতেছি? ফ্রেজকে বলতেছি শব্দগুচ্ছ। ফ্রেজকে কি বলতেছি? শব্দগুচ্ছ, যেখানে কি থাকবে? এই গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে। ক্লজ ও শব্দগুচ্ছ, এখানেও কি থাকবে? গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে, অর্থাৎ অনেকগুলো ই থাকবে। আর সেন্টেন্সের ক্ষেত্রেও কি বলতেছি? এখানেও গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে। একটু ভালো করে খেয়াল করেন, একটু খেয়াল করি দেখি, যদি আরেকটা সেন্টেন্স লিখি, এটা উপরে লিখলাম, দেখা যায় না এখানে লিখলে? দেখা যায়? জি স্যার, দেখা যায়। খেয়াল করেন, আই লাইক দ্য কেক,
উইথ চকলেট, চকলেট বা চকলেট ক্রিম। এখন দেখেন একটু ভালো করে খেয়াল করি, এই যে আমরা একটা কথা বলতে পারি, দেখেন আই একটা অবস্থা প্রকাশ করতেছে, লাইক একটা অবস্থা প্রকাশ করতেছে, আর কেক উইথ চকলেট এই পুরাটা একটা অবস্থা প্রকাশ করতেছে। হ্যাঁ, আমি এগুলোকে ভাগ ভাগ করে লিখতে পারি, এগুলোকে ভাগ ভাগ করে এগুলোকে ভাগ ভাগ করে লিখতে পারি। তো এখন ভাগ ভাগ করে যে লিখতে পারি, এই ভাগ ভাগের মধ্যে আমাদের কি ধরনের পার্থক্য আসবে একটু একটু কথাগুলো খেয়াল করুন। হ্যাঁ, প্রশ্ন হলো যে গ্রুপ অফ ওয়ার্ডস বলছে, তাহলে গ্রুপ অফ ওয়ার্ডস বললে এটা কি সেন্টেন্স না ক্লজ না ফ্রেজ? এখানে দেখেন কি লেগেজ আছে এখানে এই অংশটুকুর মধ্যে, দা কেক উইথ চকলেট। তার মানে আমি এটাকে কি বলতে পারি, এক কথায় বলতে পারি দা কেক উইথ চকলেট, এটাকে আমি ইজিক্যাল টু বলতে পারি না চকলেট কেক? বলা যাবে? জি স্যার। আপনার নাই ক্লাসে কেউ? আছি স্যার। 14 জন আছেন ক্লাসে। আচ্ছা, আই লাইক দ্য কেক উইথ চকলেট, এটাকে আমি এক কথায় বলতে পারতাম চকলেট কেক, না বলে আমি এইভাবে বলছি। তাই এই যে এইখানে দেখেন এই পুরোটাকে মিলে আমি এটাকে বলতেছি ফ্রেজ। তাহলে এটাতে কি আছে, গ্রুপ অফ ওয়ার্ডস আছে, কিন্তু দেখেন এখানে কি নাই। একটু যদি খেয়াল করেন দ্য কেক উইথ চকলেট যখন বলতেছি, এখানে এই অংশটুকুর মধ্যে কোন সাবজেক্ট ভার্বের কম্বিনেশন অ্যাবসেন্ট। তো এটাকে আমি এইভাবে লিখতে পারি, নো সাবজেক্ট ভার্ব কম্বিনেশন। খেয়াল করেন এইভাবে বলা যায়। এই অংশটুকুর মধ্যে কি সাবজেক্ট আর ভার্বের কম্বিনেশন আছে? না স্যার। এখানে কোনো সাবজেক্ট এবং ভার্বের কি নাই, কম্বিনেশন নাই। কিন্তু এই অংশটুকুর মধ্যে দেখেন এখানে কি আছে, এই যে সাবজেক্ট, সাবজেক্ট বা ভার্ব। তাহলে ক্লজের ক্ষেত্রে আমরা কি বলতেছি, সাবজেক্ট প্লাস ভার্বের কম্বিনেশন, কম্বিনেশন প্রেজেন্ট, অর্থাৎ সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থাকবে। দেখেন আমি ফ্রেজ আর ক্লজের পার্থক্য দেখাচ্ছি একসাথে এবং সেন্টেন্সের সাথেও দেখাবো। তাহলে দেখেন এটাকে আমরা কি বলতেছি, সাবজেক্ট ভার্বের কম্বিনেশন। এখানে আমরা বলতেছি সাবজেক্ট ভার্বের কম্বিনেশন নাই। তাহলে ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থাকবে না, অর্থাৎ সাবজেক্ট থাকবে না এবং ফাইনাইট ভার্ব থাকবে না। কিন্তু ক্লজে কি থাকবে, ক্লজ অফ গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু এখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে সেন্টেন্সে কি থাকবে, সেন্টেন্সে এই সাবজেক্ট প্লাস ভার্বের কম্বিনেশন থাকবে। এখন প্রশ্ন হলো তাহলে সেন্টেন্সের সাথে পার্থক্যটা কোথায়? সেন্টেন্সের সাথে পার্থক্য আসবে একটু পরেই, জিনিসটা আরো ক্লিয়ার হবে। একটু খালি এটুকু খেয়াল করেন, এই এই পর্যন্ত আগে খেয়াল করেন যে এই কম্বিনেশনটা, অর্থাৎ সাবজেক্ট ভার্বের কম্বিনেশন, এই যে এইটা, এই কম্বিনেশনটা সেন্টেন্সেও থাকবে, ক্লজেও থাকবে, সেন্টেন্সেও থাকবে, ক্লজেও থাকবে। তাহলে ক্লজের ক্ষেত্রে আর সেন্টেন্সের ক্ষেত্রে পার্থক্য কোথায় হয়? খেয়াল রাখেন, আরো একটা সেন্টেন্স লিখি, উপরেরটা তো লিখছি, একেবারে সহজ একটা সেন্টেন্স লিখি। ইফ he comes I will go। খেয়াল করেন, শুনতে পাচ্ছেন? জি স্যার। জি জি স্যার। স্যার। আচ্ছা,
ওকে, প্রত্যেকটা লাইন স্বাভাবিকভাবে খেয়াল রাখবো। স্বাভাবিকভাবে কিভাবে খেয়াল রাখবো, এই পয়েন্টটাই এখানে উল্লেখ করার চেষ্টা করবো আমরা। এখানে কি বলছি, ইফ হি কামস আই উইল গো। এই দুইটার মধ্যে কোনো পার্থক্য চোখে পড়ে? বলেন, কেউ বলেন। স্যার একটা এখানে খেয়াল একটা করেন। সাবঅর্ডিনেট ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, এটুকু তো আমরা ইন্টারনেট থেকে সবাই জানি। এটা হচ্ছে সাবজেক্ট, এই যে এটা হচ্ছে ভার্ব, আর এটাও সাবজেক্ট, এটাও কি ভার্ব। তাহলে সাবজেক্ট এবং ভার্বের কম্বিনেশন পাচ্ছি এখানে। সাবজেক্ট এবং ভার্বের কি পাচ্ছি, কম্বিনেশন পাচ্ছি। আবারও বললাম, সাবজেক্ট এবং ভার্বের কি পাচ্ছি এখানে? স্যার কম্বিনেশন পাচ্ছি। এক মিনিট। সাবজেক্ট এবং ভার্বের কম্বিনেশন পাওয়া যাচ্ছে, এখানেও সাবজেক্ট এবং ভার্বের কম্বিনেশন পাওয়া যাচ্ছে। কিন্তু পার্থক্যটা দেখেন, এটা হচ্ছে ক্লজ, এটাও ক্লজ, কিন্তু এটাকে সেন্টেন্স বলা যাবে। কিন্তু এই অংশটাকে, এই যে এই অংশটাকে, স্টার চিহ্ন দেওয়া অংশটাকে সেন্টেন্স বলা যাবে না। কেন বলা যাবে না? ইফ হি কামস, যদি সে আসে। বাক্যের যে তিনটা শর্ত, একটা হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এখানে ঘাটতি হয়। এখানে আকাঙ্ক্ষার ঘাটতি আছে, তো আকাঙ্ক্ষার ঘাটতি থাকলে এটা সেন্টেন্স হবে না। তাহলে সেন্টেন্স হওয়ার জন্য কি করতে হবে? তাহলে দেখেন, সেন্টেন্স হওয়ার জন্য দেখেন, ফ্রেজের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি না, খেয়াল করে দেখেন। ফ্রেজ যখন বলতেছে দা কেক উইথ চকলেট, আপনি যদি শুধু এইটুকু বলেন দা কেক উইথ চকলেট, যদি শুধু এইটুকু বলেন, তাহলে এটা কোনো কমপ্লিট সেন্স দেয় না। তাহলে আমরা বলতে পারি ডাজ নট গিভ এ কমপ্লিট সেন্স। খেয়াল করেন, এই অংশটা কমপ্লিট সেন্স দিবে না। ক্লজের ক্ষেত্রে শর্ত হচ্ছে দুই রকম। দুই রকম কি দেখেন, এই অংশটা কমপ্লিট সেন্স দিচ্ছে, কিন্তু এই অংশটা কমপ্লিট সেন্টেন্স বা কমপ্লিট সেন্স অর্থাৎ অর্থবোধক তৈরি করছে না। তাহলে ক্লজের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? ক্লজের ক্ষেত্রে বলতে পারি যে সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থাকবে, সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থাকবে, কিন্তু কমপ্লিট সেন্স, কমপ্লিট সেন্স হবে আবার হবে না। ডাজ নট গিভ কমপ্লিট সেন্স, সিএস লিখলাম। তাহলে সেন্টেন্সের ক্ষেত্রে এখানে দিলেই না, এখানে দিতেও পারে নাও দিতে পারে, কিন্তু সেন্টেন্সের ক্ষেত্রে কমপ্লিট সেন্স দিবে। আচ্ছা, তারপরে দেখেন একটু সমস্যা রয়ে গেছে, কমপ্লিট সেন্স দিবে। আচ্ছা, দিল, কমপ্লিট সেন্স দিবে। এখন কথা হলো যে কমপ্লিট সেন্স তো দিবে, তাহলে কমপ্লিট সেন্স দিল, তারপরেও তো সেন্টেন্সের বিষয়টা ক্লিয়ার হইল না। ঠিক আছে, খেয়াল রাখবো যে ফ্রেজের ক্ষেত্রে কোনো এখানে অপশন নাই, এটা হচ্ছে স্মলার ইউনিট। আর সেন্টেন্সের ক্ষেত্রে যেটা মনে রাখবো যে সেটা হচ্ছে কমপ্লিট ইউনিট তৈরি হবে, এখানে একটা পার্ট তৈরি হবে কমপ্লিট। এবং এখানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেটা, সেটা হচ্ছে যে সেন্টেন্স শুরু হয় ক্যাপিটালাইজেশন। সেন্টেন্স লিখে দিলাম,
শুরু হবে ক্যাপিটাল ওয়ার্ডে এবং শেষ হবে ফুল স্টপ দিয়ে। ফুল স্টপ লিখলাম, শুধু ফুল স্টপ হইতে পারে, বিস্ময়কর চিহ্ন হইতে পারে, বা প্রশ্নবোধক চিহ্ন হইতে পারে, এরকম। ঠিক আছে, আমি শুধু ফুল স্টপটা লিখছি, মুখে বলে দিলাম শেষ হবে ফুল স্টপ দিয়ে। কথা কি ক্লিয়ার? তাহলে জি দেখেন স্যার। প্রথম কথাতে এখানে কি চলে আসলো, আপনাকে পার্থক্যটা বুঝতে হবে যে ফ্রেজ কি, ক্লজ কি, সেন্টেন্স কি। ফ্রেজ কি, ক্লজ কি, সেন্টেন্স কি। তাহলে ফ্রেজ কোনটাকে বলতেছি, আমি আবার রিপিট করতেছি, একটু পরে আপনাদেরকে করতে দেবো 1-2 মিনিট। ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ যেটা একটা অর্থ দেয় কিন্তু ইডিয়ম থেকে আলাদা। ইডিয়ম কি করে, নিজস্ব অর্থ দেয়। ইডিয়ম কি করে, আলাদা একটা অর্থ দেয়, যেটা মানে শব্দের থেকে পুরোপুরি ভিন্ন একটা অর্থ প্রকাশ করে। তাহলে ফ্রেজের সাথে ক্লজের পার্থক্য কি? প্রথম পার্থক্য হচ্ছে যে ফ্রেজে পূর্ণাঙ্গ কোনো কম্বিনেশন থাকবে না। পূর্ণাঙ্গ কম্বিনেশন বলতে কাকে বোঝাচ্ছে? ফাইনাইট ভার্বের কম্বিনেশন বোঝাচ্ছে। আমরা কিন্তু ভার্ব পড়ে আসছি, কাজে এগুলো আমরা ভালোভাবে বুঝি। ফাইনাইট ভার্বের কম্বিনেশন বোঝাচ্ছে। আচ্ছা, ফাইনাইট ভার্বের কম্বিনেশন হয়ে গেল। আর ক্লজ কাকে দিচ্ছে? ক্লজ দিচ্ছে ফ্রেজ সাবজেক্ট এবং ভার্বের কম্বিনেশন দিবে না। ক্লজ সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের কম্বিনেশন দিবে, সেন্টেন্স ও সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের কম্বিনেশন দিবে। শুধু দিবেই না, ক্লজের ক্ষেত্রে সাবজেক্ট এবং ভার্বে পূর্ণাঙ্গ অর্থ দিতে সক্ষম অক্ষম দুইটাই, কিন্তু সেন্টেন্সের ক্ষেত্রে সেন্টেন্স সবসময় সক্ষম। আর সেন্টেন্সের একটা অন্যতম বড় বৈশিষ্ট্য হচ্ছে a sentence always starts with a capital letter and it comes to an end with a full stop, question mark, exclamation sign, etc. এরকম ধরনের কোনো সাইন দিয়ে, যেটা দিয়ে বাক্য শেষ হয়, এন্ডিং হয়, এরকম একটা জায়গায় গিয়ে বাক্যটা শেষ হবে। এই হলো সেন্টেন্স, ক্লজ আর ফ্রেজের মধ্যে পার্থক্য, বা ফ্রেজ এবং ক্লজের মধ্যে পার্থক্য। এখন প্রশ্ন হতে পারে যে সেন্টেন্সটা আমার শেখার দরকার কেন, বা সেন্টেন্সটা কেন শেখা দরকার। দেখেন, সেন্টেন্সের টেন্স হয়, আমি আগেও বলছিলাম আপনাদেরকে যে সেন্টেন্স থেকে টেন্স বা এরকম ভাগ করে করে আমি অনেক বেসিক কথা বলছিলাম আগেও। তো সেন্টেন্স থেকে টেন্স হয়, আবার বলছি সেন্টেন্সের টেন্স হয়, টেন্সের সেন্টেন্স হয় না। তো সেন্টেন্সের টেন্স হবে আমার অনেক সময় টেন্স বুঝতে হবে, ফ্রি হ্যান্ড রাইটিং এর সময় বুঝতে হবে, ক্লজ আইডেন্টিফিকেশনের সময় বুঝতে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সময় বুঝতে হবে। টেন্স আমাকে লাগবেই, মানে ভার্বের ফর্মটা ঘুরে ফিরে আমাদেরকে নিয়ে আসতে হবে। এই জন্য আমরা এটাকে বলতেছি যে আহ, যে কম্বিনেশনের কথাটা বলতেছি, এই কম্বিনেশনটা আমরা খেয়াল রাখার চেষ্টা করব। তো আমরা অনেক সময় বুঝি না, না বুঝেই মানে ব্যাখ্যা করা শুরু করি, এই জন্য আমাদের সেন্টেন্স আইডেন্টিফিকেশন গুলোতে একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। তাহলে এই পর্যন্ত কথা ক্লিয়ার যদি হয়ে থাকে, তাহলে আশা করা যায় বুঝা যাবে। যেমন ধরেন আমি যদি আরো একটা সেন্টেন্স লিখি কথা প্রসঙ্গে, যেহেতু বোর্ড পুরাটাই দেখা যাচ্ছে, নিচে লিখলাম দা বুক। মানে এই ধরনের একটা সেন্টেন্স যদি লিখি, লিখলাম যে ইজ দা বুক ইজ লাইং অন দা টেবিল। খেয়াল করেন, দা বুক ইজ লাইং, বইটি পড়ে আছে। এই অন দা টেবিল, এই অংশটুকু ফ্রেজ, এই যে অংশটুকু ফ্রেজ। তাহলে দা বুক ইজ লাইং, সাবজেক্ট ভার্বের কম্বিনেশন, এই অংশটুকু হচ্ছে আমরা বলতে পারি ক্লজ। দা বুক ইজ লাইং, দা বুক ইজ লাইং, বইটি পড়ে আছে। তাহলে এইটুকু হচ্ছে ক্লজ। আবার এইটার সেকেন্ড পার্ট যেটা বললাম আমরা, অন দা টেবিল, এটুকু হচ্ছে ফ্রেজ। আর এই সেন্টেন্সটা, এই দুইটা মিলে হচ্ছে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। সবাই কথা বলছে, হ্যাঁ?
ফ্রেজ, ক্লজ আর সেন্টেন্সের মধ্যে এটা হচ্ছে পার্থক্য। আমরা অনেকেই করি কি, সরাসরি ফ্রেজের ক্লাসিফিকেশন দেখি, ক্লজের ক্লাসিফিকেশন দেখি, বা সেন্টেন্সের ক্লাসিফিকেশন দেখি, কিন্তু পার্থক্যগুলো যখন করতে বলা হয় তখন পার্থক্যগুলো আমরা করতে পারি না। তো এটা একটা প্রবলেম তৈরি করে, বা প্রবলেমের মধ্যে আমরা গিয়ে পড়ি। তাহলে বুঝা গেছে? কথা বলে না কেউ, তার মানে বুঝেন জি নাই। স্যার, জি বুঝতে স্যার, পারছি। বুঝতে পারছি। বুঝতে পারছি স্যার। বুঝলে? এই একটা সেন্টেন্স লিখে তো ব্যাখ্যা করেন তো। এই সেন্টেন্সটা লেখার পরে আমরা ফ্রেজের ক্লাসিফিকেশন নেব। আমরা অনেকেই বলি অনেক সময় ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারি না, হ্যান্ড রাইটিং লিখতে পারি না। ফ্রি হ্যান্ড রাইটিং আমরা কেন পারি না জানেন? দুইটা কারণে পারি না। দুইটা বা তিনটা, যে কারণে বলি আমরা লিখতে পারি না, এটা দুইটা বা তিনটা কারণ আছে। ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে না পারার প্রথম কারণটা আমার কাছে যেটা মনে হয়, এক নাম্বার আমরা শব্দ জানি না, দুই নাম্বার শব্দ জানি না, দুই নাম্বার প্র্যাকটিস করি না লেখার জন্য, আর তিন নাম্বার যাও টুকটাক প্র্যাকটিস করতে যাই গ্রামারে আটকে যাই। কারণ গ্রামার গুলোর সম্পর্কে আমাদের ক্লিয়ার কোনো ধারণা থাকে না। আমি আগেও বলেছি, আবারও বলছি, গ্রামার সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখার অর্থই হচ্ছে আপনি পার্টস অফ স্পিচ সম্পর্কে পুরোপুরি ধারণা রাখবেন। পার্টস অফ স্পিচ সম্পর্কে যদি আপনার পুরোপুরি ধারণা থাকে, তাহলে আপনার গ্রামারের পার্টটা ক্লিয়ার হবে। যে কোনো টপিক যখন পড়বেন তখন স্বাভাবিকভাবে পড়ার চেষ্টা করবেন যে জায়গাগুলো যেন ক্লিয়ারলি আমরা বুঝি। তো যাই হোক, আমি এখন পার্টে পার্টে যাবো, কিন্তু তার আগে একটা সেন্টেন্স আপনাদেরকে একটু দিই। আমি একটা সেন্টেন্স লেখেন। When he arrived, I saw him and I greeted him. দেখেন, এটাকে যদি বলি যে এখানে কয়টা সেন্টেন্স আছে? স্যার, সেন্টেন্স একটা। একটা। সবাই একমত না? জি স্যার। জি স্যার। তাহলে যদি এই কথা বুঝে থাকি তাহলে কোনো সমস্যা নেই। কারণ কি, এই যে দেখেন, ক্যাপিটালে শুরু হইলো, একেবারে বাক্য শেষ হয়েছে ফুল স্টপে গিয়ে, ফুল স্টপ। তাহলে মাঝখানে যা আছে, এখান থেকে শুরু করে মাঝখানে যা আছে পুরোটাই কি, পুরোটা মিলে একটা একটা সেন্টেন্স। সেন্টেন্স। পুরোটা মিলে কি একটা সেন্টেন্স। ওকে, এখন যদি পুরোটা মিলে একটা সেন্টেন্স হয়, এখানে কি কোনো ফ্রেজ আছে দেখেন তো? না স্যার। কোনো না ফ্রেজ স্যার। নেই। তাহলে সাবজেক্ট, আর এটা হচ্ছে ভার্ব। ওকে, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব। তাহলে সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থাকলে সেগুলোকে আমরা কি বলি? ক্লজ। ক্লজ। তাহলে এই যে ক্লজ, এই যে ক্লজ, এই যে ক্লজ। কথা কি ক্লিয়ার? জি স্যার। এখন দেখেন, এই ক্লজ হোয়েন হি অ্যারাইভ, এটা কমপ্লিট সেন্স দেয় না। এটা কি দিচ্ছে? না স্যার। ডাজ নট গিভ কমপ্লিট সেন্স, ইট গিভস কমপ্লিট সেন্স। এটাও দেয়, ইট গিভস, এটাও কমপ্লিট সেন্স দেয়। তাহলে ডাজ নট গিভ কমপ্লিট সেন্স, ইট গিভস কমপ্লিট সেন্স, আর এটাও কমপ্লিট সেন্স দিচ্ছে। এখন এই ভাগগুলো আমরা পরে দেখবো, এই যখন ক্লজ করতে যাবো। তো স্বাভাবিকভাবেই
ওইখানে আপনারা অনেকেই জানেন ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ক্লজের কথাই আমরা সাধারণত বলে থাকি। তাহলে ক্লজ আর ফ্রেজ আশা করি বোঝা যাবে। পারবো না পারবো না? স্যার ইনশাল্লাহ পারবো স্যার। আই কুড নট স্কোর গুড মার্কস। ঠিক আছে, আই কুড নট স্কোর বললেন, একটা কথা বলেন যে আই কুড নট স্কোর গুড মার্কস ইন দা এক্সাম। এইটুকুকেও ক্লজ ফ্রেজ বলতে পারি, আর এখান থেকে শুরু করে নিয়ে পুরোটাকেও কি বলতে পারি? ফ্রেজ বলতে ফ্রেজ। পারি। কথা কি বুঝাতে পারছি? জি এটাকেও স্যার। ফ্রেজ বলতে পারি, এটাকেও ফ্রেজ বলতে পারি, এই পুরাটাকেও ফ্রেজ বলতে পারি। আর এই হচ্ছে সাবজেক্ট ভার্বের কম্বিনেশন। এই হচ্ছে সাবজেক্ট ভার্বের কম্বিনেশন। অর্থাৎ ফ্রেজে কখনোই ভার্ব থাকবে না, ফ্রেজে কখনোই কি থাকবে না? ফ্রেজে ফ্রেজে কখনোই কি থাকবে না? ভার্ব থাকবে ভার্ব না। থাকবে না। হ্যাঁ, ফ্রেজে কখনোই ভার্ব থাকবে না। এই হলো মোটামুটি আমাদের খেয়াল রাখার বিষয়। এটুকু আমরা খেয়াল রাখবো। আর ফ্রেজ একটু নোট লিখে রাখি, আমি মুখে বলতেছি, একটু নোট লিখে রাখেন যে ফ্রেজ সম্পর্কে যে কথাটা সবসময় মনে রাখবেন যে ফ্রেজ বাক্যের মাঝে, বাক্যের শুরুতে বা বাক্যের শেষে বসতে পারে। লেখেন, ফ্রেজ বাক্যের মাঝে বসতে পারে, বাক্যের শুরুতেও বসতে পারে, বাক্যের শেষেও বসতে পারে। নাউন ভার্বের আগে ও পরে একটু পয়েন্ট করে করে লিখে রাখেন, আমি লিখে দিব। হ্যাঁ বা না কিছু একটা বলেন। স্যার বলেন, আমরা লিখে নিচ্ছি, অসুবিধা নেই। ফ্রেজের সম্পর্কে এটা আপনি লেখেন স্পেশাল নোট। ফ্রেজ সম্পর্কে স্পেশাল নোট। একটা কথা খেয়াল রাখেন যে স্পেশাল নোটটা কি, এইভাবে লেখেন, বাক্যের শুরুতে বসে, বাক্যের মাঝে বসে, বাক্যের শেষে বসে, দেখেন বাক্যের শুরুতে বসে, বাক্যের মাঝে বসে, বাক্যের শেষে বসে, ঠিক আছে, নাউন এবং ভার্বের আগে পরে বসে, আগে অথবা পরে বসে, ঠিক আছে, প্রিপজিশনের লিখেন, মানে আগে পরে বসে ইত্যাদি, এরকম লেখেন, লেখা যাবে। বাক্যের বিভিন্ন জায়গায় ফ্রেশ এটা বসতে পারে, এবং বসে কি করবে সে? পার্টস অফ স্পিচের মতো ব্যবহার হবে। পার্টস অফ স্পিচে মতো আচরণ করবে, ঠিক আছে, বা পার্টস অফ স্পিচের মতো আচরণ করবে, বা পার্টস অফ স্পিচের মতো ব্যবহার হয়। ব্যবহার, ব্যবহার না লিখে লিখতে পারি ব্যবহৃত হয়। পার্টস অফ স্পিচের মতো ব্যবহৃত হয়, একটু লিখে রাখি। লিখছেন? লেখা শেষ হলো কইলেন?
শেষ স্যার। লিখে শেষ কর। তা, কথা বুঝতে পারছি এবং লিখছি এই পর্যন্ত। জি স্যার। একটু 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 স্লোলি বা একটু সময় নিয়ে বলতেছি, কিন্তু জিনিসগুলো যদি বুঝেন, আপনার আমাদের ওই যে ওই দিন কে যেন প্রশ্ন করলেন যে এটা এটা বুঝি না, সবসময় মনে রাখবেন আমরা আসলে বুঝি না কেন জানেন? কারণ আমরা সবসময় বইয়ের মতো করে আমরা একটা ই করি। যেমন এই যে আপনারা বিসিএস বা চাকরির পরীক্ষা দিবেন, আপনাদের একটা ধারণা যে আমার এতদিনের মধ্যে এত কিছু শেষ করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এটা না করতে পারলে হবে না। আরে ভাই, এইভাবে পড়লে তো সারা জীবন তাহলে মানুষ পড়াই চলতে থাকবে। এইভাবে পড়াটা হচ্ছে একটা স্বাভাবিক ব্যাপার। পড়া যদি প্রেশার নিয়ে পড়েন তাহলে তো পড়া কখনোই মনে থাকবে না। হ্যাঁ, পড়াটা হচ্ছে একটা এমন একটা সম্পদ যেটা সারা জীবনে। তো এই সারা জীবনের সম্পদটা যদি আপনি আহ অর্জন করতে চান বা রাখতে চান বা ধরতে চান, তাহলে এটাকে আপনার ব্রেনের মধ্যে ঢোকার স্পেস দিতে হবে। ফ্রেজ, ইডিয়মস, ক্লজ, সেন্টেন্স, টেন্স এই ছোটবেলা থেকে পড়ে আসতেছে, ছোটবেলা থেকে। তারপরে আমাদের বেসিক ক্লিয়ার হয় না কেন? কারণ হচ্ছে আমরা করতেই যাই না বেসিক্যালি, আমরা খালি পরীক্ষা পাস করতে যাই। আর পরীক্ষা তো পাস করবে, তো পরীক্ষা যদি বুঝেন তাহলে তো পরীক্ষা এমনি পাস করবে। আমরা আমাদের অবস্থা হচ্ছে যে আমরা খালি পরীক্ষা পাস করতে চাই। তো পরীক্ষা পাস করতে চাইলে খালি হবে, আমাদের পুরো কাজটাই করার চেষ্টা করতে হবে। কথা কি বুঝাইতে পারছি? এখন দেখেন, ফ্রেজ কত প্রকার। কেউ বলে 5, কেউ বলে 7, কেউ বলে 10, কেউ বলে 12, কেউ বলে 13। তো এত কিছু দরকার নেই, আমরা এখানে লাস্টে একটা কথা বলছি, পাঁচশো পিসের মতো কাজ করে। কিসের মতো কাজ করে বলছি আমরা? পার্টস অফ স্পিচ। পাঁচশো পিসের মতো কাজ করে। তো যদি পাঁচশো পিসের মতো কাজ করে তাহলে 500 পিস বলেন, 500 পিস কয়টা আছে? 8 প্রকার। কথা বলেন না। 8 প্রকার কয়টা স্যার। আছে তাহলে লেখেন। নাউন, প্রোনাউন, হ্যাঁ, ভার্ব, লিখতেছি। কনজাংশন আর একটা হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন। ইন্টারজেকশন কি নেই, এখান থেকে মনে রাখবেন এই বেটা বাদ।
ঠিক আছে, pronoun, এবার প্রনাউন। প্রোনাউন। আচ্ছা, প্রোনাউন বাদ দিলে বাকি থাকলো কয়জন? 7 জন, 7 জন। 7। তাহলে এই 7টাকে ফ্রেজ বলবো আমরা। কয়টাকে ফ্রেজ বলবো? এই 7টা ফ্রেজ বলবো। এরপরেও কেউ বলে জিরান্ট ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, এগুলো বলা যায়। ঠিক আছে, এরকম ভাবে আরো ভিন্ন ভিন্ন নামকরণেও ডাকা যায়। তো আরো এগুলো আরো অনেকে আছে, আপনি কোথাও দেখবেন 13, কোথাও দেখবেন 12, কোথাও দেখবেন 7, কোথাও দেখবেন 5। তো এগুলো আসলে বিষয় না, বিষয় হচ্ছে আপনি বিষয়টা বুঝলেই আপনি ওইটাকে ওই নামকরণে ডাকতে পারেন। এগুলো এই 7টার সাথে আরো 3টা মনে রাখবেন। এটা হচ্ছে ইনফিনিটিভ, যে নন ফাইনাল ভার্ব যেটা আছে এই ভার্ব থেকে আসবে। ঠিক আছে, এখান থেকে আরো 3টা মনে রাখবে। ইনফিনিটিভ, জিরান, হচ্ছে পার্টিসিপল। এগুলো আসে না তেমন একটা পরীক্ষা। ঠিক আছে, পরীক্ষায় সাধারণত এগুলো এগুলো সবগুলো নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্ব ভার্ব ফ্রেজ বলি না আমরা, ভার্বাল ফ্রেজ বলি। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ। ঠিক আছে, এগুলো শেষে যুগ আছে। তাহলে নাউন ফ্রেজ এরকম সবগুলো লাগবে, ভার্বাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল। এখান থেকে আর এই 3টাকে মনে রাখবো, যে হলো ফ্রেজের ক্লাসিফিকেশন। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি ফ্রেজের ক্লাসিফিকেশন। এর বাইরে আরো শর্ট করে মনে রাখতে পারেন, যেটা এই এন এ ভি এ পি। ঠিক আছে, এইভাবে আপনি মনে রাখতে পারেন যে এটা আপনি শব্দ বানান বলতে এই 5টাই পরীক্ষায় আসে। নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর একটা হচ্ছে প্রিপজিশন। এর মধ্যে সবচেয়ে পরীক্ষায় বেশি আসে এই নাউন। এই 5টা ফ্রেজ পরীক্ষায় আসে, একটু মনে রাখার চেষ্টা করবেন বা ধরে রাখার চেষ্টা করবেন যে এটাকে। স্যার এগুলোর একটু একটা করে এক্সাম্পল দিয়ে দিলে। এক্সাম্পল না, একবারে গোষ্ঠী শুদ্ধা পড়াই দেবো, এই জন্যই তো বলছি যে এটা পার্ট 1। ঠিক আছে, এটা ভালো করে পড়বো, কারণ এটা না জানলে আমরা লিখতে পারবো না। ঠিক আছে, একটা করে উদাহরণ দিব না, অনেকগুলো করে উদাহরণ দিব। মানে উদাহরণ আমি আজকে দিব না, আজকে আমি জাস্ট মানে একসাথে সবগুলা না। এইটুকু বুঝছেন কিনা আগে বলেন, আমি দেখাচ্ছি। আপনারা খালি আমার সাথে এইটুকু বলেন যে বুঝতেছেন। জি স্যার বুঝতেছি। এখন পর্যন্ত যা বলছি এইটুকু বুঝছেন? জি স্যার। সবাই একবার করে একটু কথা বলেন দেখি, সবাই। জি স্যার। জি জি স্যার। স্যার। 4 জন 5 জন কথা বলছে। আছেন কয়জন? 12 জন, এর মধ্যে আমি একজন। আপনার ক্লাস এই যে এরকমই করেন 10, 12, 14 জন? শুরুতে দেখছিলাম 14 জন। আচ্ছা, ওকে। এখন আসেন, আমি আবার রিপিট করতেছি। আমি স্লো অগ্রসর হইতে বিশ্বাস করি, একটু ভালো করে খেয়াল করেন। ফ্রেজ বলছি, ক্লজ বলছি, সেন্টেন্স বলছি, ইডিয়মস বলছি, 4টা পয়েন্ট আলোচনা করছি। ফ্রেজ, ক্লজ, সেন্টেন্সের পার্থক্য বলছি। তারপরে এখন আসছি আমরা যে এর মধ্যে আমরা কিছু উদাহরণ দেখছি যে কিভাবে জিনিসগুলো পার্থক্য করা যায়। এবং এখন আমরা যেটা দেখলাম যে সেটা হচ্ছে যে ফ্রেজের টাইপস দেখলাম। পার্টস অফ স্পিচের মতো যেহেতু কাজ করে, তাহলে পার্টস অফ স্পিচ যত আছে ততগুলো ফ্রেজ হলে এর মধ্যে একজন বা এই 7টা ফ্রেজই বলা হয়। তো এর মধ্যে আবার ভার্বাল ফ্রেজের মধ্যে আবার ভাগ করে নিয়ে আসলাম ইনফিনিটিভ, জিরান্ট, পার্টিসিপল। এর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষায় আসে এই 5টা, যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন। এর মধ্যে যদি আরো বাছাই করি, একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে অ্যাডভার্ব। এই 3টাই বেশি আসে। ক্লজের ক্ষেত্রে এই 3টে আসে, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তো এখন আমরা এই জায়গাগুলোকে বাছাই করবো যে কিভাবে এটা বসে। আমরা শুরু করি নাউন ফ্রেজ দিয়ে, যে প্রথমে আসি তাহলে নাউন ফ্রেজ কোনগুলা।
ঠিক আছে, এটাই তো জানতে চাচ্ছিলেন, কে যেন প্রশ্ন করলেন যে স্যার একটা এক্সাম্পল দেন। জি স্যার। আচ্ছা, আমরা এক্সাম্পল দিয়ে দিয়ে একেবারে সংজ্ঞার মতো করে সাজাই ফেলব। শর্টকাট অনেক টেকনিক আছে, আমি বলবো শর্টকাট টেকনিক পরে শিখেন, আগে আপনারা বিষয়টা মানে আহ, অনুধাবন করার চেষ্টা করেন। অনুধাবন করার চেষ্টা করলে শেখাটা ইজি হবে। তো নাউন ফ্রেজ কাকে বলবে বলেন? নাউনের মধ্যে যে নাউনের মতো কাজ কাজ করবে। করবে, যে শব্দ গুচ্ছে নাউন, দুইটা একটা কথা মনে রাখবেন, যে শব্দ গুচ্ছ বাক্যে নাউনের মতো কাজ করবে তাকে নাউন ফ্রেজ বলে। নাউন তো আমি আপনাদেরকে পড়ায় আসছি, নাউন কোথায় কোথায় বসে, তো ওই জায়গাগুলো যদি একটু খেয়াল করি তাহলে হয়ে যাচ্ছে নাউন ফ্রেজ। নাউন কোথায় বসে? সাবজেক্টে বসে, অবজেক্টে বসে, অ্যাপোজিশন হিসাবে বসে, প্রিপোজিশনের পরে বসে, প্লাস এগুলো কমপ্লিমেন্ট হিসেবে বসে। জিনিসটা ইজি। এই ইজিলি যদি আমরা মনে রাখতে চাই তাহলে এটা দুইটা কথা মনে রাখবেন। একটা হচ্ছে যে নাউন ফ্রেজ কাকে বলতেছে, নাউন ফ্রেজ বলতেছে যে শব্দটা বাক্যে নাউনের কাজ করবে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে এইখানকার হেড ওয়ার্ড, অর্থাৎ ওই ফ্রেজের মূল শব্দ হবে নাউন, প্রধানতম শব্দটা হবে নাউন। যেমন আমি লিখছিলাম অন দ্য টেবল, ঠিক আছে, কিংবা বললাম যে ধরেন আমরা বললাম ইন দা এক্সাম, এক্সাম হচ্ছে প্রধান শব্দ, এগুলো হচ্ছে নাউন। তো আমি এটাকে তাহলে নাউন ফ্রেজ কাকে বলে, কথা ক্লিয়ার এইটুকু আগে বলেন। জি স্যার। হ্যাঁ, কাকে বলে নাউন ফ্রেজ? স্যার নাউনের মতো কাজ করে যে আর হচ্ছে শব্দগুচ্ছ মেইন। নাউনের মতো, হ্যাঁ, নাউনের জায়গায় বসে হ্যাঁ, নাউনের মতো কাজ করে। ওকে ফাইন। নাউনের মতো কাজ করে, নাউনের মতো জায়গায় কাজ করে। আমি এটা তো আছে সঙ্গে আমি দুই তিনটা পদ্ধতি শিখাই দিয়েছি, একটু মনে রাখবেন। দুই তিনটা পদ্ধতি মনে রাখবেন। একটা যেমন লেখেন একটা সেন্টেন্স লেখেন, এরকম একটা কথা মনে রাখবেন, যেমন নাউন কি কি হিসেবে কাজ করে? সাবজেক্ট হিসেবে কাজ করে। নাউন কি হিসেবে কাজ করে? সাবজেক্ট অবজেক্ট হিসেবে হিসেবে কাজ কাজ করে। করে। ঠিক আছে, নাউন কোথায় বসে? প্রিপোজিশনের পরে বসে। ঠিক আছে, নাউন কোথায় বসে? নাউন হচ্ছে আপনার কেস ইন এপোজিশন হিসেবে বসে, বসলো। নাউন কোথায় বসে? নাউন কমপ্লিমেন্ট হিসেবে বসে। ইয়ে মানে আপনার সাবজেক্ট কমপ্লিমেন্ট বা অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে বসে। তো কমপ্লিমেন্টটা অনেকেই বাদ দিতে চায়, তো আপনি এটাকে খেয়াল করেন, দেখেন তো এইভাবে মনে রাখতে পারেন এসও এটি, এই জায়গাগুলোতে সাধারণত নাউন বসে। তাহলে এই জায়গাগুলোতে যে গুচ্ছগুলো বসে কাজ করবে সেটা কি আমরা কি বলবো? সেটা কি আমরা বলবো? নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ। যেমন টু লার্ন এ ল্যাঙ্গুয়েজ ইজ ডিফিকাল্ট, এটাকে কি বলবো? নাউন কোথায় ফ্রেজ বসছে? সাবজেক্টের জায়গায়। নাউনের জায়গায় বসছে না? সাবজেক্টের জায়গায় বসছে না? সাবজেক্ট না এটা? জি স্যার। বলেন। স্যার নাউন ফ্রেজ। তাহলে যদি সাবজেক্টের জায়গায় বসে, তাহলে সাবজেক্টের জায়গায় বসলে সে কি হবে, হয় নাউন বা প্রোনাউন। তাহলে প্রোনাউন ফ্রেজ তো নাই, তাহলে এটা কি হবে? নাউন ফ্রেজ। এটা কি হবে? নাউন ফ্রেজ। তাহলে এক নম্বর নিয়ম আমরা লিখে রাখি, নাউন ফ্রেজ চিনবো কিভাবে। নাউন ফ্রেজ চিনবো কিভাবে, এটা এক নম্বর নিয়ম আমরা লিখে রাখি যে নাউন ফ্রেজ চিনার জন্য এটা কি কি হবে, ভার্বের সাবজেক্ট অবজেক্ট বা কমপ্লিমেন্ট হিসাবে যে শব্দগুচ্ছ থাকে সেটাকে কি বলে? ভার্বের সাবজেক্ট অবজেক্ট বা কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট হিসাবে যে শব্দগুচ্ছ থাকে। তাকেই নাউন ফ্রেজ বলে। তার মানে সাবজেক্ট অবজেক্ট এবং কমপ্লিমেন্ট হিসেবে যদি কোনো শব্দগুচ্ছ থাকে তাহলে সেটাকে আপনি কি হিসেবে ব্যাখ্যা করবেন?
noun phrase, সেটাকে আপনি নাউন ফ্রেজ হিসেবে আন্ডারলাইন করে দিয়ে আসবেন পরীক্ষায়। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। Okay. কথা ক্লিয়ার? সবাই বলি কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এটা হলো নাউন ফ্রেজ। এখন ধরেন একটা বাক্য লিখলাম, আই লাভ মাই, কি লিখছি বলেন? আই লাভ মাই টু বিউটিফুল ডটার্স। আচ্ছা, এইখানে একটু খেয়াল রাখবো আমরা, এখানে খেয়াল রাখবো যে, খেয়াল করেন এখানে আপনি বাক্যটাকে কমপ্লিট কিভাবে করতে পারেন। এই পুরো শব্দ গুচ্ছটা কি হিসেবে কাজ করতেছে? সেন্টেন্সে অবজেক্ট হিসেবে কাজ করতেছে। কিভাবে বুঝলাম? ভার্বকে প্রশ্ন করেন, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, আগে পড়াইছিলাম, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে ভার্বের ডান পাশে যে উত্তরটা পাওয়া যায় সেটাকে কি বলে? অবজেক্ট। object, সেটাকে অবজেক্ট বলে। তাহলে আই লাভ, কি লাভ করি? মাই টু বলেন বিউটিফুল কি লাভ ডটার্স। my করি? two beautiful daughters, আচ্ছা, তাহলে টু বিউটিফুল ডটার্স, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট হলে এটা কোনটা কি হিসেবে আছে? নাউন হিসেবে আছে। তাহলে এটা কি হবে? নাউন ফ্রেজ। এটা নাউন ফ্রেজ। কথা কি বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা, এখন খেয়াল করেন এখানে একটা জিনিস খেয়াল রাখবেন। এখানে যেরকম বললাম সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট। এখানে আরেকটা কি বললাম? এখানে বললাম এই যে মাইটা হচ্ছে একটা ডিটারমিনার। ডিটারমিনার কিসের কাজ করে মনে আছে না ভুলে গেছেন? অ্যাডজেক্টিভের কাজ করে। adjective এর, ডিটারমিনার শুনলে সকল ডিটারমিনারই অ্যাডজেক্টিভ, কিন্তু সকল অ্যাডজেক্টিভই ডিটারমিনার না। তাহলে ডিটারমিনার কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন বসে। নাউন। তাহলে ডিটারমিনার যুক্ত যদি কোনো শব্দ থাকে বা ডিটারমিনারের পরে যদি কোনো শব্দগুচ্ছ থাকে, ডিটারমিনার যুক্ত বা ডিটারমিনারের পরে যদি কোনো শব্দগুচ্ছ থাকে, তাহলে সেটাকে কি ফ্রেজ বলবো? noun phrase, নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ। আরেকটা কথা বলছিলাম না যে নাউন ফ্রেজের হেড ওয়ার্ড, প্রধান শব্দ নাউন থাকে। এই যে এটা হচ্ছে হেড ওয়ার্ড বলে এটাকে। মাই টু বিউটিফুল ডটার্স, তাহলে এখানে হ্যাড কে? সবকিছু কাকে ঘিরে হচ্ছে? ডটার্স কে ঘিরে daughters, হচ্ছে my না? daughters, তাহলে এই ডটার্সটা হচ্ছে হেড ওয়ার্ড বা মূল শব্দ। হেড ওয়ার্ড যদি নাউন থাকে তাহলে সেটা নাউন। তাহলে দুইটা পেলাম, সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্টে, আর ডিটারমিনারের পরে যদি থাকে তাহলে সেটা কি? নাউন ফ্রেজ। noun phrase, আচ্ছা, আরেকটা কথা মনে রাখবেন, হ্যাঁ, যে যদি এরকম আসে প্রিপজিশনের পরে যদি থাকে, যে পুরাটা যদি আন্ডারলাইন করা থাকে, ঠিক আছে, যেমন আই কুড নট স্কোর গুড মার্কস ইন দ্য এক্সাম বলছিলাম না? তাহলে এখানে হ্যাড ওয়ার্ড হচ্ছে এক্সাম। তার মানে আপনি আরেকটা কথা মনে রাখবেন, প্রিপজিশনের পরে যদি এক কিছু নাউন বা নাউন ফ্রেজ আসে তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা নাউন ফ্রেজ বলবো। noun phrase, সেটাকে আমরা কি বলবো? noun phrase, না। তাহলে তিনটা পয়েন্ট পাইলাম। এই তিনটা পয়েন্ট যদি আমরা ব্যাখ্যা মনে রাখার চেষ্টা করি তাহলে নাউন ফ্রেজ কি পারা যাবে না পারা যাবে না? স্যার পারবো ইনশাল্লাহ। পারলে আলহামদুলিল্লাহ ভালো, না পারলে প্র্যাকটিস করার চেষ্টা করবো বারবার যেন আমরা পারি। কথা ক্লিয়ার?
জি স্যার। আচ্ছা, এখন খেয়াল করেন এই যে প্রথম বাক্যটা লিখছিলাম, টু লার্ন এ ল্যাঙ্গুয়েজ, টু লার্ন এ ল্যাঙ্গুয়েজ, এই পুরোটা মিলে কি ইনফিনিটিভ ফ্রেজ বলা যায় না? জি স্যার। এটাই হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, কিন্তু সাবজেক্টের জায়গায় থাকার জন্য সেটাকে আমরা কি বলতেছি? নাউন কথা ফ্রেজ। বলতে তো যদি সেন্টেন্সে আসে যে এটা কোন ফ্রেজ, তাহলে যদি ইনফিনিটিভ ফ্রেজ নাউন ফ্রেজ না থাকে, যদি উত্তরে থাকে ইনফিনিটিভ ফ্রেজ, তাহলে উত্তরটা ইনফিনিটিভ ফ্রেজ দিবেন। কথা বুঝাইতে পারছি? কিন্তু নাউন ফ্রেজ থাকলে যেহেতু সাবজেক্টের জায়গা, তাহলে আপনি এটা কি হিসাবে ব্যবহার করবেন? নাউন স্যার অপশনে নাউন যদি ফ্রেজ দুইটাই হিসেবে। থাকে স্যার তখন কি করবো স্যার? এই ক্ষেত্রে দুই থাকার কথা না। কথা বুঝাইতে পারছি? এই ক্ষেত্রে জি স্যার। দুইটা থাকার কথা না। আর যদি থাকে এই সেন্টেন্স তো যদি ইনফিনিটিভ ফ্রেজ বলে, তাহলে তার নাউন থাকবে, সেক্ষেত্রে নাউন ফ্রেজ দেওয়াটাই ভালো হবে। আরেকটা কথা, যেমন এই এরকম একটা সেন্টেন্স লিখে দিই, হি ইজ অ্যান eyesore টু মি। এখানে বলেন, এটা নিচে দাগ দেওয়া আছে, এটা কি বলবেন? নাউন ফ্রেজ। eyesore হচ্ছে চক্ষুশূল, চক্ষুশূল। এটা অনেক আগে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন কোথায় যেন এটা আসছিল, সম্ভবত কোন একটা পরীক্ষা আসছিল মেডিকেলের বাইরে, কোন একটা জায়গায় 5-6 সেশনের দিকে। বলেন তো, আইশোর মানে কি হচ্ছে? চক্ষুশূল। হি ইজ অ্যান আইশোর টু মি। টু মি যদি বলতাম তাহলে এটা ইনফিনিটিভ ফ্রেজ, কিন্তু অ্যান আইশোর এটা কোন ফ্রেজ? স্যার নাউন নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ। কিভাবে বুঝলেন? ডিটারমিনারের কিভাবে বুঝলেন? ডিটারমিনারের পরে স্যার। হ্যাঁ, স্যার অবজেক্ট হিসেবে এভাবেও তো বলতে পারি যে আচ্ছা, অবজেক্ট। এটা অবজেক্ট হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হচ্ছে। আরেকটা হচ্ছে আর্টিকেল ডিটারমিনারের পরে। ঠিক আছে, আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে নাউন বসে না? আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে কি বসে? নাউন বসে না? জি স্যার। তাহলে আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে যদি নাউন বসে, তাহলে সেটা কি ফ্রেজ? অবশ্যই নাউন। কথা কি বুঝাতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন ইনফিনিটিভ ফ্রেজ, যেমন একটা সেন্টেন্স লেখেন, উই ইট টু লিভ। প্যাস আছে, কিন্তু প্যাস কিন্তু আস্তে আস্তে ঢুকতেছে। লেখেন, এটা লেখেন। যাই বলছিলাম, কোনটা কোন ফ্রেজ বলেন, বেসিক থেকে বলেন।
স্যার প্রথমটা নাউন ফ্রেজ, পরেরটাও নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ পরেরটা নাম ফ্রেজ। 3 নাম্বারটা স্যার 2 নাম্বারটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ আর বাকি দুইটা নাউন ফ্রেজ। বাকি দুটো নাম ফ্রেজ। আর কেউ? স্যার স্যার তিনটাই তো প্রথম নাউন ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজও বলা যেতে পারে। স্যার প্রথমটাই ইনফিনিটিভ ফ্রেজ। ওকে, তাহলে এরা এরা সবাই একমত, এটা সাবজেক্টের কাজ করতেছে, সাবজেক্ট হচ্ছে, তাহলে এটা ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ, ওকে, তাহলে এটা ওকে। দ্বিতীয়টাকে আমরা কি বলছি? এখানে একটু প্যাচ আছে, প্যাচটা খেয়াল করে। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি এই উত্তরটা পাওয়া যাচ্ছে? বলেন। না, না এটা স্যার। জন্য কি বা বা কাকে দ্বারা প্রশ্ন করলে এই উত্তরটা পাওয়া যাচ্ছে না। 9-10-এ একটা জিনিস পড়ে আসছেন কিন্তু, মডিফায়ার, ইন্টারমিডিয়েটে, খেয়াল করেন, তাহলে পাওয়া যাচ্ছে না উত্তরটা। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যাচ্ছে না, তার মানে এই 2+V1টা কিসে বসে নাই? অবজেক্টের জায়গায় বসে নাই। আপনি এখানে ফুল স্টপ দিয়ে দিলে কোনো সমস্যা হবে না। উই ইট টু লিভ, আমরা খাই। এখানে প্রশ্ন লাগতেছে কেন, হোয়াই। আর হোয়াই এর উত্তর দেয় যে সে হচ্ছে অ্যাডভার্ব, তাহলে এটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কাজটা বুঝছেন? হিসাবটা বুঝা গেছে? আর আরেকবার। আচ্ছা, এই যে একটা বাক্য লিখতেছি, এটা দেখেন, হি ওয়াক্স, সে হাঁটে। কোনো সমস্যা আছে? না স্যার। হি ওয়াক্স স্লোলি, সে ধীরে হাঁটে। এই স্লোলি কোন পার্থক্য? স্যার অ্যাডভার্ব। অ্যাডভার্ব। কিভাবে বুঝলাম? অ্যাডভার্ব স্যার। বাক্য মডিফাই করছে। হ্যাঁ, তাহলে কিভাবে হাঁটে প্রশ্ন করছি কি দিয়ে? হাউ। হাউ কি, কথা বলতে পারছি? আমি শিখাইছিলাম, ভুলে গেছেন। হাউ, হোয়েন, হোয়াই, হোয়ার। এগুলোর উত্তর যে দেয় সে কি? অ্যাডভার্ব। আমি কিন্তু সবকিছু পড়েই এগুলো আমরা কিন্তু ঢুকছি, আমরা কিন্তু ক্লাস কিন্তু সিরিয়ালি ঢুকতেছি, হ্যাঁ। তো যেটার পরে যেটা লাগবে চেষ্টা করতেছি, পুরোপুরি যে হচ্ছে তার বিষয়ে হয়তো বা নাও বলতে পারি। কিন্তু আমরা ভার্সিটি শেষ করে এখানে ঢোকার উদ্দেশ্য হচ্ছে আমরা এই জায়গাগুলোকে আইডেন্টিফাই করতে পারবো, আইডেন্টিফাই করার চেষ্টা করবো এবং ভুলে যাব না। এই জন্য আমাদের বারবার করতে হয়। না, না পড়লে আমি আমি তো ভুলে যাব, আর আমি ভুলে যাব, আপনি ভুলে যাবেন, সবাই ভুলে যাবে। এই যে প্র্যাকটিসে না থাকলে যে কেউ পড়া ভুলেই যাবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, আজকে পড়াচ্ছি, আজকে আপনার আমি এখানে দাঁড়াচ্ছি, দাঁড়ায় কথা বলতেছি, কোনো সমস্যা হচ্ছে না। আমি না পড়াই, 6 মাস না পড়াই, দেখেন, বিষয়টা এরকম না। আমি এই যে যেমন আপনার ক্লাস নিচ্ছি, আমি ইন্টারনেটে বই পড়া বাদ দিয়ে দিই, আমি অনার্সে ক্লাস নেওয়া বাদ দিয়ে দিই, আর দেখেন না, আমি 10 দিন পরে 20 দিন পরে ক্লাসে দেখবেন একুরেসি কমে আসতেছে। ঠিক আছে, কথা বলার ধরন চেঞ্জ হয়ে যাচ্ছে। খেয়াল করলে দেখবেন যে কথা বলার সময় শব্দটা, বিশেষ করে যারা টিচার বা টিচিং প্রফেশনের সাথে যারা জড়িত, তাদের কিন্তু কথা বলার সময় এরকম ধরনের যে এক্সপ্রেশন গুলো, এগুলো হয় না ওদের। বক্তব্য দেওয়ার সময় অনেকে দেখবেন যে বিভিন্ন ধরনের কথা বলে থাকে, কিন্তু আহ, আমরা যখন এরকম বলবো আমাদের পরিমাণটা তুলনামূলক কম হবে। কেন কম হবে? কারণ আমরা সবসময় কথাই বলতে থাকি, একটার পর একটা প্রশ্ন করতে থাকি না, আমাদের কাজই হচ্ছে একটার পর একটা উত্তর দিয়ে যাওয়া। তো এই ক্ষেত্রে আমরা দেখবো যে যে মূল জায়গার কোন কাজগুলো আমাদের করতে হচ্ছে। সবসময় খেয়াল করব টপিকটা যেন ইজিলি আমরা শিখতে পারি। এখন আমরা
শিখে আসছি যে এই প্রশ্নগুলোর উত্তর যে শব্দের মাধ্যমে পাওয়া যায় সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা অ্যাডভার্ব বলি। ওই অ্যাডভার্ব। যে ডান পাশের যে উত্তরগুলো, বোর্ড ক্লিয়ারলি দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে স্যার। এখন হি ওয়াজ স্লোলি যখন বললাম, তখন এই স্লোলি কাকে কাকে নির্দেশ করছে? এই স্লোলি কার অবস্থা প্রকাশ করছে? ওয়াক। ভার্বের। ওয়াকের অবস্থা প্রকাশ করছে। তাহলে স্লোলি যদি ওয়াকের অবস্থা প্রকাশ করে তাহলে স্লোলিটা একটা অ্যাডভার্ব। ঠিক একই ভাবে এইখানে দেখেন উই ইট টু লিভ, হ্যাঁ, আমরা আমরা খাই কেন? টু লিভ, বাঁচার জন্য খাই। তাহলে আমরা কেন খাই? এই টু লিভটা সেই প্রশ্নের উত্তর দিচ্ছে না? কার উত্তর দিচ্ছে? ওয়াই উত্তর দিচ্ছে না? জি স্যার। সবাই বলেন, যিনি প্রশ্ন করেছিলেন উনি বলেন এই টু লিভ কার কার উত্তর দিচ্ছে? স্যার অ্যাডভার্বের। যে প্রশ্নকর্তা কই? It. হ্যাঁ, প্রশ্নকর্তা দেখেন যে এই টু লিভ আমাকে কেন প্রশ্নের উত্তর দিচ্ছে, আর কেন প্রশ্নের উত্তর যে শব্দ বা শব্দগুচ্ছ দিবে সেই শব্দগুচ্ছটাকে আমরা অ্যাডভার্ব বলি। তাহলে এটা হয়ে গেছে, এটা কি হয়ে যাচ্ছে? এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে ইনফিনিটিভ ফ্রেজ নাউন করতেছে, আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজেও করতেছে। তাহলে কিভাবে বুঝবো যে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে? খেয়াল রাখতে হবে যে সে ভার্বকে মডিফাই করছে কিনা বা অ্যাডজেক্টিভকে মডিফাই করছে কিনা। সাধারণত এই জায়গাটুকু খেয়াল রাখলেই হবে। আমি কিন্তু শুরুতেই একটা কথা বলছি বা একটু আগেও একটা কথা বলছি, সেটা হচ্ছে কি বললাম যে খেয়াল রাখবো যে শব্দটা কোন পার্টস অফ স্পিচের মতো আচরণ করছে। যে অংশটুকু আন্ডারলাইন করা থাকবে সেই আন্ডারলাইন করা অংশটুকু কার মতো কাজ করছে সেটাই হচ্ছে ওই ফ্রেজ এবং ওই ফ্রেজ, সেটাকে আমরা বলতেছি ওই ফ্রেজ। তো এইটুকু পর্যন্ত বুঝতে পারছি। তাহলে ইনফিনিটিভ ফ্রেজ নাউন ফ্রেজও হইতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজও হতে পারে। কিসের উপর নির্ভর করে? পজিশনের উপর নির্ভর করে, অবস্থা বেঁধে, অর্থাৎ পজিশনের উপর নির্ভর করে। যে কথাটা আমি শুরুতে বলেছিলাম যে একটা শব্দ কোন পার্সেন্টেজ, একটা শব্দ কোন পার্সেন্টেজ, আবারও বলছি একটা শব্দ কোন পার্সেন্টেজ, এটা নির্ভর করে সবসময় শব্দটির বাক্যে তার ব্যবহারের উপর। একেবারে শুরু থেকে বারবার বারবার এই একই কথা বলে আসছি, ঠিক আছে? যে একটা শব্দ আমি জানি নাউন, ঠিক আছে, কিন্তু শব্দটা আপনি যেমন ইন্টারমিডিয়েট নতুন বইটা যেটা আছে ইংলিশ ফর টুডে, এই বইটার মধ্যে একটা শব্দ আছে যে আই কুড নট উই আই কুড স্টমাক দ্য ফুড, ঠিক আছে, খাবারটা আমি হজম করতে পারতাম বা পেরেছিলাম। কুড স্টমাক দ্য ফুড, স্টমাক কোন পার্সপেক্টিভ? নাউন না? স্টমাক পাকস্থলী কোন পার্সপেক্টিভ? Noun, sir. নাউন। কিন্তু সেন্টেন্স দেখেন বইয়ে ব্যবহার করছি ভার্ব হিসেবে। এই জন্যে একটা কথা সবসময় আমরা বলে থাকি বা বলি আমরা, সেটা হচ্ছে আপনি যদি শিখতে চান তাহলে পড়ার পড়ার কোনো বিকল্প নাই। রিডিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু টু মেক ইউ লার্ন এনিথিং। আপনি যদি কিছু শিখতে চান তাহলে আপনাকে পড়তে হবে, শিখতে চাইলেই পড়তে হবে। একের পর এক যদি পড়ে যান তাহলে সেটা হবে ইজি। আর যদি না পড়েন সেই ক্ষেত্রে আপনার মানে জায়গাটা মানে খুব একটা সহজে মনে থাকে না। তো যাই হোক, আমরা আবারও খেয়াল রাখবো যে অবস্থা বেঁধে পার্থক্য হয়ে যাচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। আর এটাও আমরা এটাকে বলতেছি নাউন ফ্রেজ, আর এটাকে বলতেছি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কিসের উপর ভিত্তি করে? ভিত্তি হচ্ছে কাকে মডিফাই করছে সেটার উপর। সাবজেক্টের জায়গায় বসছে, সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট তৈরি করছে। আমরা ভার্বের ক্ষেত্রে কি বসছে? ভার্বের ক্ষেত্রে আমরা বলছি যে নন ফাইনাল ভার্ব আছে তিনটা, নন ফাইনাল ভার্ব আছে তিনটা। আইজিপি বলছিলাম, আই জি পি অথবা পিজিআই যেভাবে বলেন। আই তে কি? ইনফিনিটিভ, জি তে কি? জেরার, পি তে কি? পার্টিসিপল। এরা যদি কোথাও কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে, নন ফাইনাল ভার্ব গুলো এর মধ্যে সাধারণত এই দুইটাই বসে, তো এগুলোর সাবজেক্ট হিসেবে ইনফিনিটিভ যখন সাবজেক্টে আসবে তখন এটা সিঙ্গুলার হবে। তাই এখানে ভার্বের সাথে অ্যাজ বা ইয়ার যুক্ত হচ্ছে। এটা একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস। তো এই জায়গাটা খেয়াল রাখবো, আর অনেকবার আসবে। তাহলে
ইনফিনিটিভ ফ্রেজ কার অধীনে পড়ছে? ইনফিনিটিভ ফ্রেজ হয় নাউন ফ্রেজ হবে অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অর্থাৎ কাকে মডিফাই করছে সেটার উপর ভিত্তি করে তার নামকরণ করবো আমরা। যদি নাউনের জায়গায় বসে তাহলে নাউন, আর যদি অবজেক্টের জায়গায় বসে তাহলে নাউন, আর যদি ভার্বের সাথে সম্পর্ক স্থাপন করে বা অ্যাডজেক্টিভের সাথে সম্পর্ক স্থাপন করে তাহলে সেটাকে আমরা কি বলবো? অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো, কারণ ভার্ব এবং অ্যাডজেক্টিভ এই দুটো শব্দকে মডিফাই করার ক্ষমতা অ্যাডভার্ব রাখে। ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার। ইয়েস স্যার। এখন খেয়াল রাখবেন, তাহলে এখানে আমরা যেটা বললাম জিরান যদি কোনো সেন্টেন্স, ঠিক আছে, ভালো করে খেয়াল করেন। মানে playing in the field is not so easy. এটাকে কোন কোন ফ্রেজ বলবেন? এতক্ষণ লাগছে কেন? এটা কয় কোন ফ্রেজ বলবো? নাউন ফ্রেজ। হ্যাঁ, নাউন ফ্রেজ। তাহলে তো জায়গায় বসবে, তাহলে এটা হচ্ছে নাউন ফ্রেজ। এখন এই অংশটুকুকে কি বলা হয়? স্যার জিরান্ট। এই অংশটুকু হচ্ছে জিরান্ট। জেরান্ড। তাহলে যদি নাউন ফ্রেজ না থাকে তাহলে কি বলবো? জেরান্ড। এই যে পার্টিসিপল জেরান্ড একটা ভাগ করলাম না, সেটা কিন্তু এইভাবে থাকে না, কিন্তু যেহেতু কথায় আসছে তাই আমি দেখাই ফেললাম। আসছে। তাহলে জিরান্ড ফ্রেজটা কার অন্তর্ভুক্ত? নাউন ফ্রেজ স্যার। তাহলে জিরান্ড ফ্রেজ মূলত নাউন ফ্রেজের অন্তর্ভুক্ত। কথা ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার। 41তম বিসিএস একটা প্রশ্ন আসছিল, যতদূর মনে আছে, টু উইন এ প্রাইজ। 41। এখন কত চলে? আপনারা কত কোচিং করতেছেন? স্যার 47। 47। যে এটুকু আন্ডারলাইন করা আছে, যে এটা কোন ফ্রেজ? উত্তর কি দিবেন? নাউন ফ্রেজ। নাম। কিভাবে বুঝলাম? সাবজেক্টের জায়গায় বসছে। তাহলে কি খুব কঠিন? নো স্যার। হ্যাঁ? তাহলে বিসিএস এর 1 নম্বর পেয়ে গেল। আসলেই কঠিন স্যার। হ্যাঁ, ফ্রেজ স্যার আসলেই কঠিন। আচ্ছা, যাই হোক, তাহলে দেখেন এটা হলো, আচ্ছা আরেকটা করেন দেখি তাহলে। আন্ডারলাইন করতে এটুকু কি বলে? দেখা স্যার যাচ্ছে? অ্যাডভার্বাল ফ্রেজ। অ্যাডভার্বাল ফ্রেজ স্যার। অ্যাডভার্বাল ফ্রেজ স্যার। আচ্ছা, এত প্যাথের মধ্যে কেন গেলেন? স্যার এটা তো অবজেক্ট হিসেবে বসছে, কি এর আনসার দিচ্ছে? না, একবার ও আছে, উত্তর তো ঠিক আছে, আর উত্তর ভুল করি নাই। অবশ্যই। স্যার এটা তো আর ভার্বকে হ্যাঁ, মডিফাই করতেছে স্যার। কাজে পজিশনের কারণ কেন আনন্দিত, মানে কেন মানে আনন্দিত স্যার। তাহলে আনন্দ মানে কেন দিয়া স্যার তাহলে হয়, তাহলে অ্যাডভার্বাল এই যে দেখেন প্যাচটা হচ্ছে এখানে, এটা কোন পার্টস অফ পেজ? ভার্ব।
হ্যাঁ, একটা টিপ টিপ। মারবো একটা, এটা মার না, এটা গ্লেড, খুশি হব না, আই এম গ্লেড, আমি আনন্দিত, অ্যাডজেক্টিভ না? অ্যাডজেক্টিভ স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে অ্যাডজেক্টিভ, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ কে মডিফাই করতেছে, তাহলে অবশ্যই এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ব্যাখ্যা ভুল দেওয়া যাবে না, ব্যাখ্যা ভুল দিলে বিপদে পারবেন। ইন্টারমিডিয়েটে যদি এইটা প্রশ্নটা আসতো তাহলে এখানে আসতো এইভাবে দিত, ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এটা হচ্ছে ইনফিনিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। ইনফিনিটিভ পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে। ইনফিনিটিভ কার পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে? এটা কোন পার্সন পেয়েছে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। ইনফিনিটিভ অ্যাডজেক্টিভের পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে। তাহলে অ্যাডজেক্টিভের পোস্ট মডিফায়ার হিসেবে যদি কাজ করে তাহলে সেটা কোন পার্সন পিস হবে? অফকোর্স অ্যাডভার্ব হবে। তাহলে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল। কথা কি বুঝাইতে পারছি? ক্লিয়ার স্যার। হ্যাঁ, খেয়াল রাখ, ফোকাস কোথায়? পার্সন পিসে। অলওয়েজ ফোকাস অন পার্সন পিস। কিসে ফোকাস করবো? পার্সন পিসে। শুনেন, আমরা তো পড়ি উল্টা, আমি আপনাদেরকে সহজভাবে শেখানোর চেষ্টা করছি বা সহজভাবে বোঝানোর চেষ্টা করছি সহজ জায়গা থেকে, যে এরকম পার্শ্ব পৃষ্ঠটা এরকম বা পার্শ্ব পৃষ্ঠটা এরকম। তো আপনারা পার্শ্ব পৃষ্ঠটা খেয়াল রাখেন, তো পার্শ্ব পৃষ্ঠটা যদি খেয়াল রাখেন তাহলে আপনাদের জন্য পড়াটা ইজি হবে। আর যদি পার্শ্ব পৃষ্ঠ খেয়াল না রাখেন তাহলে যে কোনো গ্রামার ব্যাখ্যা করা আপনার জন্য কঠিন হয়ে যাবে। যে কোনো গ্রামার, এটা শুধু ফ্রেজের ক্ষেত্রে না, অন্য যে কোনো কিছুর ক্ষেত্রে এটা ব্যাখ্যা করাটা অনেক কঠিন হবে। তো আমি বারবার পরামর্শ দিচ্ছি, একই পরামর্শ দিচ্ছি, অলওয়েজ রিমেম্বার দ্যাট ইউ নিড টু ফোকাস অন দ্য ইউজ অফ পার্শ্ব পৃষ্ঠ। আপনাকে পার্শ্ব পিসের মধ্যে খেয়াল রাখতে হবে, অন্য কোনো কিছুতে খেয়াল রাখা মানে অন্য কিছুতে খেয়াল রাখার দরকার নাই। তো খেয়াল রাখবো সবসময় যে পার্শ্ব পিসটার সাথে কার সম্পর্ক তৈরি হচ্ছে। ফ্রেজ এবং ক্লজ থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, এবং ফ্রি হ্যান্ড রাইটিং আপনাকে লিখতে গেলে এগুলো আপনাকে খুব ভালোভাবে ব্যবহার করতে হবে। গ্লেড কোন পার্শ্ব পিস বলেন? গ্লেড অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। মডিফাই করছেন। তাহলে ইনফিনিটিভ কাকে মডিফাই করছে? অ্যাডজেক্টিভ মডিফাই করছে। কোথায় থেকে? অ্যাডভার্বিয়াল। পিছনে থেকে, পোস্ট মডিফায়ার। কারণ পোস্ট মডিফায়ার তো আমার পরীক্ষায় প্রশ্ন আসবে না। আপনি যদি অ্যাডমিশন টেস্ট দিতেন তাহলে পরীক্ষায় এইভাবে প্রশ্ন আসতো যে নিচে এটা কোন পার্সেন্টেজ, তখন কি অ্যাডজেক্টিভ থাকতো, ইনট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, অথবা থাকতো পোস্ট মডিফায়ার, তখন উত্তর দিতেন পোস্ট মডিফায়ার। কিন্তু আপনি তো বিসিএস এ পরীক্ষা দিবেন বা চাকরির পরীক্ষা দিবেন, তো বিসিএস বা চাকরির পরীক্ষার ক্ষেত্রে আপনার থাকবে না এটা কোন ধরনের মডিফায়ার, এখানে থাকবে এটা কোন ধরনের ফ্রেজ। তো আপনাকে উত্তরটা দিতে হবে যে সম্পর্কটা খুঁজে বের করেন, এই সম্পর্ক কার সাথে। অলওয়েজ রিমেম্বার, রিলেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। রিলেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। রিলেশন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এটাকে উল্টা ভাবে ব্যবহার করেন তাহলে বিপদে পড়বেন। তো সম্পর্ক যদি ঠিকভাবে ব্যবহার করেন তাহলে ইজিলি কাজটা করতে হবে। আমার বলা এখন পর্যন্ত কথাগুলো কি আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি? জি জি স্যার। স্যার। স্যার লাউড অ্যান্ড ক্লিয়ার স্যার। আমাকে যদি লাউড এন্ড ক্লিয়ার হয় তাহলে আমি খুব হ্যাপি যে না আপনারা মোটামুটি বুঝছেন। তাহলে ওই যে আমাদের শুরুতে যে প্রশ্নটা আমরা আসছিলাম, তাহলে যে স্যার এগুলো ক্লিয়ার করা দরকার, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেল না? দেখেন তিনটা হয়ে গেছে, কিন্তু বললাম নাউন ফ্রেজ, কিন্তু কি কি তিনটা না চারটা বলতে পারি, বা তিনটাই বলি। নাউন ফ্রেজ ক্লিয়ার হলো, অ্যাডজেক্টিভ, নাউন ফ্রেজ ক্লিয়ার হলো, ইনফিনিটিভ আর জিরান্ড বলতে পারলাম, সাথে একটু করে অ্যাডভার্বিয়ালও চলে আসছে, একটু করে মডিফায়ারও চলে আসছে। টপিক কিন্তু অনেকটুকু বড় আসছে। ঠিক আছে, আমাদের শুনেন, আহ, ওই দিক থেকে আমরা অনেকটা আহ, মানে যেহেতু শুরু থেকে ক্লাস শুরু করছেন অনেকটা সময় পাওয়া যায়, এই জন্য কথা বলার সুযোগ গুলো পাওয়া যায়। তো একটু একটু কনসাস হতে পড়ার চেষ্টা করবেন। বেশিরভাগ কোচিং সেন্টার গুলো কি করে জানেন, এগুলো 5-7 মিনিট 10 মিনিটের মধ্যে শেষ করে দেয়। আমিও কিন্তু 5-7-10 মিনিটে শেষ করে দিতে পারতাম। এখন আপনার কি মনে হয়, এই যে আমি প্রায় 1.5 ঘন্টা ধরে পেঁচাল পারতেছি, 1.5 ঘন্টা আপনার কাছে কি মনে হচ্ছে যে এখানে যে গল্পগুলো, আজকে তো অন্য কোনো গল্প করিনি, মানে ঠিক আছে না ঠিক নাই, এটা কি 10 মিনিটে শেষ করে দেওয়া দরকার ছিল না যতটুকু এখন পর্যন্ত? না স্যার, 10 মিনিটে শেষ করলে তো স্যার ক্লিয়ার হতো না। এটা হইতো না, আমিও জানি এটা ক্লিয়ার হয় না, কিন্তু বেশিরভাগ জায়গাগুলোতে এরকম হয়। তো আপনাদের এখানে একটা সুবিধা আছে যে আহ, আমি চাইলে ক্লাস বড় করতে পারবো, হ্যাঁ, বেশি ক্লাস নিতে পারবো।
নৌশাদ ভাইয়ের সাথে কথা এটাই যে উনি উনি আমাকে শুরু থেকে এই স্বাধীনতা দিচ্ছে যে আপনি যদি মনে করেন যে আপনার এখানে আরো 2টা 3টা ক্লাস লাগবে, আমার ছেলে মেয়েরা যদি বুঝে চায় আপনি করায় কোনো সমস্যা নেই। তো আমি আপনাদেরকে এতটুকু সময় এখানে আমরা বের করলাম, একসাথে দেখেন আমাদের ওই দিক থেকে 4টা পয়েন্ট ক্লিয়ার হয়েছে এখন পর্যন্ত, 4-5টা টপিক আমাদের ক্লিয়ার হচ্ছে, মানে 4-5টা ফ্রেজের 4-5টা জায়গায় ক্লিয়ার হয়ে গেছে, আরো 1-2টা শেষ করবো আজকে ইনশাল্লাহ। তো আমার কথা হচ্ছে শুধু বুঝবো না, আমরা এই জিনিসগুলো বুঝে বুঝে একটু চেষ্টা করবো বারবার। আপনি যে গাইড বই নেন, যে নোট বই নেন, যেটাই সামনে নেন, আপনার কাছে কিন্তু উত্তর আছে, উত্তরগুলো আপনি জাস্ট খালি বোঝানোর চেষ্টা করবেন। ব্যতিক্রম হইলে কেন ব্যতিক্রম হলো, আপনি কিন্তু অলওয়েজ ইউ আর নট গেটিং এ টিচার এট ইউর হ্যান্ড, সবসময় টিচার আপনি হাতের কাছে পাবেন না, তাহলে আপনাকে সেই অনুযায়ী ব্যাখ্যা করার চেষ্টা করবেন। তাহলে নাউন ফ্রেজ থেকে আমরা আলোচনা করতে গিয়ে অনেকগুলো ফ্রেজের কথা বললাম, আশা করি লাগুনের ক্লিয়ার যেভাবে বললেন সেইভাবে আহ, চেষ্টা করবো মনে রাখার। আচ্ছা, এখন আসি আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজে। হ্যাঁ, এটাকে আমরা একটু ভালো করে আলোচনা করবো। আহ এটার পরে আর সময় থাকবে না, এটাতে আমরা শেষ করবো, কিন্তু একটু মন দিয়ে কথা বোঝার চেষ্টা করি। একটু আপনারাই বলেন, আমার আর বলতে হবে না, আপনারাই বলেন অ্যাডজেক্টিভ ফ্রেজ কাকে বলবে। স্যার সেন্টেন্স অ্যাডজেক্টিভের কাজ করবে। সেন্টেন্সে সোজা কথা অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে আমরা সংজ্ঞায় কি বলতে পারি, যে অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে এমন এক গুচ্ছ শব্দ যা বাক্যে কিসের কাজ করবে, অ্যাডজেক্টিভের। অ্যাডজেক্টিভের কাজ করবে, এবং যে সব জায়গায় পার্টস অফ স্পিচের অ্যাডজেক্টিভ বসে। এইভাবে মনে রাখবেন, যেটা আমরা নাউনের ক্ষেত্রে মনে করলাম। তাহলে অ্যাডজেক্টিভ কোন কোন জায়গায় বসে, যে সমস্ত জায়গায় বসতে পারে অ্যাডজেক্টিভ, যেখানে বসুক তার সম্পর্ক অ্যাডজেক্টিভের সংজ্ঞা থেকে মনে করে দেখেন তো, আমরা তো পড়ছিলাম অ্যাডজেক্টিভ কি সবসময় কি এই যাকে মডিফাই করে তার সামনেই বসে, না স্যার, পিছনেও বসতে সামনে পারে, অবশ্যই পিছনে অবশ্যই। পিছনেও বসতে পারে, পরেও বসতে পারে। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ কিরকম কাজ করবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে এমন একটা শব্দগুচ্ছ যেটা পার্টস অফ স্পিচ হিসেবে অ্যাডজেক্টিভের কাজ করবে। তাহলে অ্যাডজেক্টিভ যে জায়গায় বসতে পারতো, অ্যাডজেক্টিভ ফ্রেজও ওই একই জায়গায় বসতে পারবে। কথা ক্লিয়ার? জি জি স্যার। অথবা আরেকভাবে বলতে পারি যে ওইখানে অ্যাডজেক্টিভের ফোকাসটা বেশি থাকবে, যে ওইখানে ফোকাসটা কার বেশি থাকবে, অ্যাডজেক্টিভের ফোকাসটাই বেশি থাকবে। তাহলে সেটাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। এ পর্যন্ত কথা ক্লিয়ার? জি স্যার। এইখানে একটা প্যাচ তৈরি হবে, প্যাচটা কিরকম তৈরি হবে একটু দেখেন। দেখছেন লেখা দেখা যাচ্ছে? জি স্যার, ক্লিয়ার। A man in great position fears little, অথবা fears nothing, nothing. ফ্রান্সিস বেকন নামে ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত লোক আছে, জানেন নামটা? জি স্যার। আচ্ছা, তো এই লোক জীবনে অনেক হাই পজিশনে উঠছিল রানী এলিজাবেথের সময়, এবং আপনার ব্যাপক মাত্রায় করাপ্টেড ছিল, কিন্তু তার বইগুলো বা তার লেখাগুলো পড়লে কখনো বোঝা যায় না যে এরকম ছিল। তো এখানে আমরা লিখছি এ ম্যান ইন গ্রেট পজিশন ফিয়ার্স নাথিং। ঠিক আছে, অনেক উঁচু ক্ষমতাবান লোক কোনো কিছু কি করে না, ভয় পায় না। এখন এটাকে আমি অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো, আমি বলবো যে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ কেন, সেটা একটু চিন্তা করে বলেন। এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ কেন, সবাই একটু দেখেন, দেখি বলেন। সেন্টেন্স আশা করি ভালো করে দেখা যাচ্ছে না, বিশ্বরে গেলে ভালো দেখা যায়। স্যার ম্যান হচ্ছে নাউন আর ম্যানকে ম্যানকে ম্যানের স্যার পজিশনটা মডিফাই বোঝাচ্ছে, করছে। অবস্থা বোঝাচ্ছে।
যদি এই কথাটা যা বলছেন এই কথা সবাই যদি বুঝে থাকেন, তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে কোনোদিনও কোনো ভেজাল হবে না। প্রিপোজিশন আর নাউন দেখে যদি কেউ চিন্তা করেন যে এটা প্রিপোজিশনাল ফ্রেজ বা নাউন ফ্রেজ, এরকম কিছু হতে পারে, যদি এটা দেখে এটা চিন্তা করেন তাহলে আপনি ভুল ভাববেন। আপনি কিভাবে চিন্তা করতে পারেন? ইন রেড পজিশন, কে ইন রেড পজিশনে আছে? ম্যান, হ্যাঁ ম্যান, এমএন। তাহলে এই ইন রেড পজিশন এই শব্দ গুচ্ছ কাকে নির্দেশ করতেছে? হ্যাঁ ম্যান, ম্যানকে নির্দেশ করতেছে। তাহলে এই ম্যানটা কোন বাস্তব কেস? নাউন। নাউন। না। তাহলে এটা ডেফিনেটলি কোন 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 ফ্রেজ হবে? অ্যাডজেক্টিভ। 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 বুঝছেন? ভুলটা কোথায় করি আমরা? ভুলটা আমরা এখান থেকে শুরু করি প্রিপোজিশন দিয়ে। নাউন ফ্রেজ কিন্তু আমরা দেখলাম প্রিপোজিশন দিয়ে শুরু হলো না? দেখলাম আমরা, বা এরকম জায়গায় দেখলাম। তো ওই মানে সোজা কথা, আপনি কি দিয়ে শুরু হয়েছে বা কি দিয়ে শুরু হচ্ছে এটা দেখারই দরকার নেই। যা খুশি তা দিয়ে শুরু হোক, তার সম্পর্ক ওই যে শব্দগুচ্ছ আন্ডারলাইন করা, ওই আন্ডারলাইন করা শব্দগুচ্ছটুকু কার সাথে সম্পর্কিত, সে যার সাথে সম্পর্কিত সেটার সাথে যে পার্শ্ববিশেষ যেরকম সম্পর্ক তৈরি হয়, চোখ বন্ধ করে সেটাকে সেই ফ্রেজ বলে দেবেন। কথা কি বুঝতে পারছি? জি। কারণ অ্যাডজেক্টিভ কাকে কোয়ালিফাই করে? শুধুমাত্র নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে। তাহলে যে শব্দগুচ্ছ এই কাজটা করবে সেই পুরো শব্দটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ফ্রেজ। কথা বুঝাইতে পারছি? জি জি স্যার। স্যার। এই বাক্যটাতে বলেন তো। The cricketer এটুকু এটুকু কি হবে তাহলে? স্যার, অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটাও অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে কেন? ক্রিকেটারকে স্যার নাউনকে মডিফাই করছে। ক্রিকেটার কাকে মনে করি? দ্য ক্রিকেটার, প্লেইং প্লেইং ওয়ার প্লেইং ক্রিকেটারকে। কে কে প্লেইং? ক্রিকেটার। তাহলে এই ক্রিকেটারটা কোন পার্সন কেস? নাও। তাহলে এই ক্রিকেটারের অবস্থা বোঝাচ্ছে প্লেইং ওয়েল ইন দ্য ফিল্ড। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। তাহলে কি হচ্ছে? নাউনের পর, খেয়াল করেন এখানে কি পাইছি? নাউনের পর প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ, নাউন। অর্থাৎ নাউনের পর প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, হ্যাড ওয়ার্ড আমরা এই পাইছি, নাউন পাইছি। কিন্তু যেহেতু নাউনকে মডিফাই করছে তাহলে এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখানে আবার কি হচ্ছে? নাউনের পরে ভার্ব আইএনজি যুক্ত হবে, কিন্তু মডিফাই কাকে করছে? নাউনকে করছে। সেই জন্য সেটা কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে গেছে। সেই জন্য অ্যাডজেক্টিভ সেটা ফ্রেজ। কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে গেছে। অ্যাডজেক্টিভ ফ্রেজ। কথা কি বুঝাইতে পারছি? যেমন আপনি বলেন there is no hard fast rule. Yeah. এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নাই। এটা কি কোন কোন ফ্রেজ বলবেন? এটাও অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ? এই যে নাউন, নাউনকে মডিফাই করতেছে। কথা কি বুঝতে পারছি? যদি নো সহ দিত তাও অ্যাডজেক্টিভ হইতো, কারণ নোটা অ্যাডজেক্টিভের কাজ করতো। তাহলে এটা কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। কথা বুঝছেন? জি স্যার। সবাই বলেন কথা কি বুঝছেন না বুঝে নাই? বুঝেছি স্যার। জি স্যার। তাহলে এটা 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 যাচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আরো দুই একটা দিয়ে দেখি, করেন দেখি। যেমন ওই একটা বাক্য শুরুতে লিখছিলাম, খেয়াল করেন, দা বুক অন দা টেবিল ইজ
মানে অ্যাডজেক্টিভ ফ্রেজ স্যার। আর নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ। এ বললাম এর উইথ দ্য ব্রেন। ব্রেন মানে কি? ঘুমটা, তাই না? জি স্যার। তাহলে এটা কি হবে? বলে অবশ্যই, আমি যা লিখতেছি অ্যাডজেক্টিভ ফ্রেজই হবে। এগুলো আসে বিভিন্ন ধরনের স্যার মাইন্ডে, এই জন্য অ্যাডজেক্টিভ। আমরা হ্যাঁ, যেমন লিখলাম হাসিব ইজ এ ম্যান অফ লেটার্স, কি হবে? অবজেক্টিভ। অ্যাডজেক্টিভ। Adjective. কেন? এম কে মডিফাই করছে। কথা কি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এইভাবে একটার পর একটা যখন আসবে তখন এগুলোকে আমরা কি বলবো? আচ্ছা, একটা সেন্টেন্স লিখি, এটা এটা ব্যাখ্যা দেন দেখি। লেখা দেখা যাচ্ছে? জি স্যার। চিন্তা করে বলতে। দেখা যাচ্ছে না? বুদ্ধি করে উত্তর দিয়ে। স্যার অ্যাডভার্বাল ফ্রেজ। উত্তর অ্যাডজেক্টিভ ফ্রেজই হবে, কেন এটা বলেন? স্যার কারণ হচ্ছে স্যার এভরিথিং হি ডিড, এটা হচ্ছে স্যার সাবজেক্ট, সো এটা সম্পর্কে বলতেছে অ্যাবভ বোর্ড। আরো সহজ উপায় আছে বের করার, বলেন। ওপেন কোন পার্সন প্লেস? স্যার অ্যাডজেক্টিভ। তাহলে এন্ড দ্বারা শিখেছিলাম না এটা স্যার সমজাতীয় প্যারালাল জিনিস অ্যাড ইন্সট্রাকশনে? হবে স্যার। জি হুম, স্যার। তাহলে স্যার এন্ড দ্বারা যদি যুক্ত থাকে তাহলে এন্ড দ্বারা যুক্ত না, জি জি স্যার। স্যার। তাহলে এটা কি হবে? বি ভার্বের পরে একটা অ্যাডজেক্টিভ আছে, তাহলে একটা অ্যাডজেক্টিভ থাকলে পরেরটাও কি হবে? অফেন হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর এবং বোর্ড হচ্ছে আরেকটা অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ। কথা কি বুঝতে পারছি? জি স্যার। এই হলো এই, মোটামুটি আশা করি পারবেন। স্যার ওপেন কি অ্যাডজেক্টিভ? যেমন এভাবে লিখলাম, হি ইজ এ ম্যান অফ ফ্রেন্ডলি নেচার। কি হবে এটা? আচ্ছা, একটু প্যাচ করে দেখি এটা কি হবে, আর এইখান থেকে আন্ডারলাইন করলে কি হবে বলেন। স্যার
এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যানন্দিত করে দিন আর নাউন। এটা হচ্ছে নাউন ফ্রেজ। এই যে ডিটারমিনার আছে, এখান থেকে যদি এই পর্যন্ত যাই ডিটারমিনার এবং হ্যাড ওয়ার্ড হচ্ছে নাউন, তাহলে নাউন ফ্রেজ। কিন্তু যদি এইখান থেকে যাই অফ ফ্রেন্ডলি নেচার, তখন মেনের অর্থ প্রকাশ করতে তখন হবে adjective। হিসাব বুঝছেন? जी सर। স্যার ওপেন কি অ্যাডজেক্টিভ? ওপেন, ওয়াজ ওপেন, আগের বুঝি নাই আগের কথাটি, সেন্টেন্স। বুঝি নাই। স্যার আপু স্যার বলতেছেন যে ওপেন, আগের ওয়াজ ওপেন, সেন্টেন্সের ওপেনটা কি ওপেন কি স্যার অ্যাডজেক্টিভ কিনা। অ্যাডজেক্টিভ? হ্যাঁ, অবশ্যই adjective। এখানে দেখেন, যখন ক্লজ করবো এই যে এইখানে, এই যে এটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কথা আমি বুঝাইতে পারছি? এই ডিডের সাথে অপেনের কোনো সম্পর্ক নাই। এটা এটা সাবজেক্ট, এটার ভার্ব হচ্ছে এটা, আর এই এভরিথিং এর ভার্ব হচ্ছে এইটা, আর এভরিথিং ওয়াজ ওপেন, বাক্যটা এরকম ওয়াজ ওপেন এন্ড অ্যাবভ বোর্ড, বোর্ডের এই ওপেন কাজগুলো হচ্ছে, আর এটা লিঙ্কিং ভার্ব পড়াইছিলেন, লিঙ্কিং ভার্ব হবে কমপ্লিমেন্ট হিসেবে অ্যাডজেক্টিভ, এন্ড দ্বারা যুক্ত, তাহলে এটাও কি হবে adjective। কথা কি বুঝছে? বলেন। বাক্য দেখেন আমরা যেভাবে লিখছি সেভাবে যায়, অনেক সময় বাক্যের সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই জায়গাগুলো আমাদের চিনতে অনেক সময় অনেক ভেজাল হয়। আমরা যেন ভেজাল না করি, কার সাথে কার সম্পর্ক সেগুলো যেন ঠিক মতো বুঝতে পারি বা বোঝার চেষ্টা করি, সেটার উপর ভিত্তি করে এই কথাগুলো বলা। শেষে যিনি প্রশ্ন করলেন উনি কি বুঝতে পেরেছেন? স্যার সেন্টেন্সের অর্থটা স্যার কি দাঁড়ালো যদি আর কি। হ্যাঁ, সে যা কিছু করছে এগুলা সবকিছু কি ছিল, ওপেন ছিল এবং অ্যাবভ বোর্ড ছিল, অর্থাৎ সন্দেহে বা প্রশ্নাতীত ছিল, মানে সবকিছু দৃশ্যমান এবং প্রশ্নাতীত ছিল। মানে সে যা করছে এখানে কোনো লুকু ছাপা ছিল না। কথা কথা ক্লিয়ার, এখন বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার। এটাই। আচ্ছা, পুরো ক্লাসটা যদি একবার রিভিউ করি আমরা, একটু একটু বলেন তো শুরু থেকে আজকে আমরা শেষ পর্যন্ত কি কি পড়লাম? फ्रेज क्लॉज सेंटेंस স্যার ফ্রেজ, ক্লোজ সেন্টেন্স, एंड फ्रेज ফ্রেজ, ক্লাসিফিকেশন। नाउन फ्रेज एडवर्ब फ्रेज एडजेक्टिव फ्रेज। এবং বোর্ডের বাংলা লিখে দিলাম, স্পষ্ট লিখতে পারেন, ওকে? মানে অকপট, কোনো কিছু রাগ ঢাক ছিল না, এটাই বলতেছে। আমরা শুরু থেকে এখন পর্যন্ত যেটা করছি সেটা হচ্ছে যে ফ্রেজ এবং ক্লজ আমরা শুরু করেছি। এটা পার্ট ওয়ানটা আমরা একসাথে দেখলাম। ফ্রেজের মোটামুটি আমরা আহ কি কি বলছিলাম, যেটা বলছিলাম যে ফ্রেজ, ক্লজ এবং ইডিয়মস এবং সেন্টেন্সের মধ্যে কি কি পার্থক্য, এবং ফ্রেজের বিভিন্ন ধরনের প্রকারভেদ দেখছি আমরা, যে ফ্রেজের কি কি প্রকার আছে, যে প্রায় 7 ধরনের ফ্রেজ আমরা বলি, কেউ 10ও বলে, কেউ 12ও বলে। তো যার যত মনে খুশি চায় ডাকুক, পরীক্ষায় ঘুরে ফিরে আমাদের এই 4টা ফ্রেজই বেশি আসে। একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে ভার্ব অ্যাডভার্ব, একটা হচ্ছে প্রিপজিশনের মধ্যে। আমাদের নাউন করতে গিয়ে আমরা আরো 3 ধরনের ফ্রেজ দেখে ফেলছি, ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপলটা একটু করে দেখা হয়েছে, আর অ্যাডভার্বটা একটু করে আমরা দেখছি, যে ভার্ব বা অ্যাডজেক্টিভকে যখন মডিফাই করবে সে যেভাবেই থাকুক না কেন সেটা অ্যাডভার্ব হবে, আর নাউনের অবস্থাকে যে প্রকাশ করবে মূলত সেটাই হবে অ্যাডজেক্টিভ। এই হলো মোটামুটি আমাদের যেটা দেখছি। আহ, আড়াইটা বাকি থাকলো বলতে পারি আমরা, প্রিপোজিশন, প্রিপোজিশনাল, ভার্বাল ফ্রেজ, আর ওই দিক থেকে অ্যাডভার্বিয়াল ফ্রেজটা একটু করে দেখলেই হয়ে যাবে। তাহলে এই পর্যন্ত যা বললাম এক মিনিটের সামারি এইটুকু। আশা করি পয়েন্টগুলো ক্লিয়ার আপনাদের জন্য, নাকি?
পারবেন না, পারবেন না, পারা জি উচিত। স্যার। এটা পারা উচিত। আমি চেষ্টা করছি যেন বোঝানো যায়, বোঝানোর মতো করে করার চেষ্টা করছি। বাকিটুকু আপনারা খেয়াল রাখবেন যেন ঠিক মতো করতে পারে। কারো কোনো প্রশ্ন? স্যার আমাদের কনজাংশন এখনো হয় নাই, ভার্ব পর্যন্ত হয়েছে। স্যার আচ্ছা, পার্টস অফ স্পিচে conjunction, স্যার কনজাংশন কন্ডিশনাল টেন্স এগুলোর সাথে ধরবেন বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, কনজাংশন যখন কন্ডিশনাল আচ্ছা করবো তখন ঠিক আছে। আসবে। আর আচ্ছা ঠিক ক্লজের মধ্যেও কনজাংশন কিছু কিছু ঢুকবে। কনজাংশনটা আলাদা করে একটা ক্লাস আমার মনে হয় সরাসরি দরকারই নেই। এই যে যেমন আমরা ইফ যখন পড়বো, ই যখন পড়বো, কন্ডিশনাল যখন পড়বো, এখানে চলে আসবে এগুলো। ঠিক আছে। স্যার। ঠিক ওই আছে আপনি জন্য স্যার। স্যার কনজাংশনটা আলাদা করে, হ্যাঁ ওই জন্য আমরা আলাদা করে আর কনজাংশনটা ধরি নাই। কারণ এগুলো ফাঁকে ফাঁকে ঢুকে যাবে। তো ঢুকে গেলে এখানে আর আলাদা ক্লাস টানা নেওয়া মনে হয় প্রয়োজন নেই। স্যার তবে স্যার আপনি ঠিক আছে। কনজাংশন কন্ডিশন তবে স্যার আপনি কনজাংশন কন্ডিশনাল টেন্স এগুলো একসাথে নেবেন বলছিলেন। হ্যাঁ কিন্তু আসলে ক্লাসে আছে আপনাদের, আমি শুরুতে তো লিখছিলাম, খেয়াল করেন নাই মনে হয় যে ভয়েস, নেরেশন, টেন্স এগুলো আসবে আপনাদের। এবং এগুলো সব শেষ করে আমরা ধরবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ঠিক আছে। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে পুরো ইংরেজি। তো আমরা করি কি, এটা শিখি আগে, তো আমি এটা শিখবো শেষে। আমাদের এই গ্রামারের ক্লাস মোটামুটি পার্টস অফ স্পিচ শেষ, মানে পার্টস অফ স্পিচ, জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ, হ্যাঁ, আর ফ্রেজ ক্লজ শেষ হওয়া মানে গ্রামার ক্লাস মোটামুটি শেষের দিকে। তো আপনার কিছু জিনিস বাকি থাকে, যেটা হচ্ছে যে আহ, শব্দের অর্থ, ই, সিনোনিম, এগুলো এগুলো তো আর আমি শিখাবো না, কোনো ইয়ে নাই। আমি শুধু পরজন শব্দ ধরে ধরে আলোচনা করা যায়, তো ওই আলোচনাটা আসলে কঠিন আর কি ক্লাসে করা। যে শব্দ ধরে ধরে আমরা আলোচনা করব, ওইটা আপনার শব্দগুলো নিজেদেরকে আয়ত্ত করে নিতে হবে। তো ক্লজটা শেষ হইলে, আর যখন ভয়েস, নারেশন আর টেন্স শেষ হবে, তখন দেখবেন মোটামুটি আপনাদের টোটাল ওই ওই জায়গাগুলো আসবে। আচ্ছা, যা যা আসবে দেখবেন, সমস্যা নেই আমাদের। যতটুকু লাগে আমরা শেষ করবো ইনশাল্লাহ, সমস্যা হবে না। লাগলে বাড়তি ক্লাসও করা যাবে, নো প্রবলেম। আজকের ক্লাসের উপর আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ বা না, কিছু একটা বলেন। স্যার থ্যাংক ইউ স্যার। স্যার না এক স্যার। কথায় তাহলে বলতে বাকি, গেলে স্যার, যদি স্যার সাবজেক্টের জায়গায় যদি স্যার মানে সাবজেক্ট নাউনটা রাখা যদি ইয়া করা হয়, আন্ডারলাইন করা হয়, তাহলে অ্যাডজেক্টিভ আসবে। আর যদি সাবজেক্ট মানে নাউন সহকারে পুরাটা সাবজেক্টের নিচে আন্ডারলাইন থাকে, তাহলে স্যার নাউন ফেজ। তাই তো স্যার? ঠিক। শুধু বিষয়টা হচ্ছে যে শুধু আপনাদের আমি নাউনের যে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এগুলো অনেকটাই টেনে নিয়ে আসছি। তো এই জায়গাগুলো সমস্যা হবে না আশা করি, এই জন্যে কারণ ওদের কাজগুলো যে করবে, যে যেখানেই থাকুক, যার কাজ করবে সে সেই ফ্রেজ। ক্লজের ক্ষেত্রেও যার কাজ করবে সেই ক্লজ। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে আজকের মতো বিদায় নিই এখান থেকে, ইনশাল্লাহ। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। ঠিক আছে। আলাইকুম রহমতুল্লাহি ভালো বারাকাতুহু। থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। স্যার, এনামুল আছেন? আপনাকে ওকে।